তো আমরা শুরু করছি আমাদের আজকের ১ম লেকচার। আমি আবারও বলছি তো তোমাদের যেগুলো সমস্যা রয়েছে অবশ্যই আমরা সেগুলো সলভ করব। তোমরা আমাদের চ্যাট বক্সে তোমাদের প্রশ্নগুলো জানিয়ে দাও। আমরা আমাদের এই লেকচারটা শেষে তোমাদের সেগুলো প্রবলেম সলভ করব। তোমাদের সেগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। অবশ্যই এছাড়াও আমাদের অ্যাপে আমাদের প্রবলেম সলভিং ফিচার রয়েছে। সেখানেও তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো। আর হ্যাঁ, আমাদের এই লেকচারের উপর আমাদের প্রতিটা ক্লাসের উপর কিন্তু আবার সলভ ক্লাস হবে। যে তোমরা আজকে সারাদিন লেকচারটা দেখলে, সেটার উপর পরীক্ষা দিলে তারপরেও তোমাদের অনেকের সমস্যা থাকতে পারে। তো সেই সমস্যাগুলো কি হবে? তোমরা আমাদের প্রবলেম সলভিং ফিচারে জানাবে। আমরা সেগুলো দেখে আমাদের হচ্ছে সলভ ক্লাস আছে। প্রতি সপ্তাহে আমাদের যে ৪ টা সাবজেক্টের করে ক্লাস হবে, সেগুলো প্রতিটা সাবজেক্টেরই সলভ ক্লাস হবে। তো তোমরা সেগুলো দেখে নিলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আমি সবার মাইক মিউট করে দিয়েছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে জানাবেন। ওকে। তো আমরা শুরু করছি যে আমরা এখানে আসলে কি, কি পড়াশোনা করব? আমাদের তো সেটা আগে দেখতে হবে। ওকে। তো হ্যাঁ, আমার স্ক্রিন পুরো দেখা যাচ্ছে। যে দেখেন আমরা এখানে আসলে কি, কি পড়াশোনা করব? আমরা আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় আচ্ছা একজন লিখেছেন, "ভাইয়া কথা শোনা যাচ্ছে না।" আমার ভয়েসে কি প্রবলেম হচ্ছে আসলেই? তো দেখি। আচ্ছা আপনারা একটু চ্যাট বক্সে একটু কষ্ট করে লেখেন যে আমার ভয়েসটা আসলে শোনা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? আচ্ছা আব্দুল্লাহ আল মামুন আচ্ছা। আচ্ছা ভাইয়া তাহলে মনে হয় এটা আপনার আপনার ডিভাইসের সমস্যা। কেননা অনেকে বলছে যে শোনা যাচ্ছে। আচ্ছা। তো এখানে আমরা কি, কি করব? আমরা এখানে বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল, আমরা সেগুলোর টাইপ সম্পর্কে আলোচনা করব যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কি ধরনের প্রশ্ন আসে। কেননা আমাদেরকে কিন্তু আগে এটা বুঝতে হবে যে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের প্রশ্ন আসবে। সালেহ আকরাম রেইজ হ্যান্ডস। আচ্ছা ভাইয়া আমরা আপনার সমস্যাগুলো একেবারে শেষে দেখব। আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করে নেই। তারপর যারা রেইজ হ্যান্ডস দিচ্ছেন আমরা আপনাদের সমস্যাগুলো পরে শুনবো। তো একটু ধৈর্য ধরুন। আমরা অবশ্যই আপনার কাছে আসবো। ওকে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ১ম প্রশ্ন লিখেছি যে ২ টি ভেক্টর A ও B এদের মধ্যবর্তী কোণ কত? আমরা সবাই এই প্রশ্নটার সাথে রিলেটেড। আমরা এটা ইন্টারে অবশ্যই যারা ভেক্টর পড়েছি, তারা অবশ্যই এই প্রশ্নটা পড়েছি। এই প্রশ্নটা সম্পর্কে আমরা জানি। কিন্তু এখানে একটা কথা আছে। যে এই প্রশ্নটা দেখে কিন্তু সহজ লাগছে। এটা কিন্তু ঢাকা ভার্সিটি ১৯-২০ মানে আমাদের আগের সেশনে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা অনেক সোজা লাগছে কিন্তু এখানে যখন সলভ করতে যাবেন আচ্ছা আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন। তোমরা যদি হচ্ছে একটা খাতা বা কলম নিয়ে বসো তাহলে কিন্তু তোমরা আমাদের প্রশ্নগুলো সাথে সলভ করতে পারবে। এতে যেটা সুবিধা হবে যে হচ্ছে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। এছাড়া মাঝে মাঝে আমি তোমাদের কিছু টেস্ট দিব। আমি দেখব যে কেননা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কিন্তু প্রশ্ন সহজ থাকলেও সময়টা অনেক কম থাকে। তো তোমরা অ্যান্সার গুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পাশাপাশি হচ্ছে তোমরা নিজেরা একবার করে প্র্যাকটিস করতে পারো। তো দেখো, এখানে বলছে যে A ও B ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আমরা সবাই জানি যে আমরা কোন একটা ভেক্টরের ২ টো ভেক্টরের কোণ কিভাবে নির্ণয় করব? আমাদেরকে ডট গুণফলের সূত্রটা জানতে হবে। আমরা হচ্ছে ডট গুণফলের সূত্রটা দিয়ে কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারব। কিন্তু এখানে একটা কথা আছে এই যে A ডট B মানে ডট গুণফলের যে সূত্রটা আমি লিখেছি, তো আমাদেরকে তো এখানে এই ডট গুণফলের আমরা জানি যে এখানে আমাদের আরো একটা সূত্র রয়েছে কিন্তু। A dot B is equal to AX BX plus AY BY plus AZ BZ এই সূত্রটা সম্পর্কে আমরা রিলেটেড। তো হচ্ছে আমাদেরকে এই যে cos theta is equal to A dot B divided by AB এখান দিয়ে কিন্তু এই সূত্রটা দিয়ে ডট গুণফলটাকে বের করতে হবে। আর নিচে কি করতে হবে? আমাদেরকে A ও B প্রত্যেকটার মান আলাদাভাবে বের করতে হবে। আমরা একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা সূত্রও জানি। কিভাবে ভেক্টরের মান বের করতে হয়? ভেক্টরের মান বের করতে হয় I, J, K এগুলো যে সহগ রয়েছে সেগুলোর বর্গ করতে হয় এবং পুরো প্রসেসটাকে আমরা যদি স্কয়ার রুট করে দেই তাহলে আমরা এই ভেক্টরের মান পেয়ে যাব। তো আমরা যদি ফাইনালি প্রসেসটা দেখি, তাহলে দেখো এখানে শেষ পর্যন্ত কি পাওয়া যাচ্ছে যে cos θ is equal to a দেখেন এখানে কিন্তু J এর সহগ A তে J এর সহগ ছিল, কিন্তু K তে আমরা যদি উপরে দেখি যে K তে J এর কোনো সহগ ছিল না। তো এখানে কি? এই কারণেই আমাদের এখানে ১৫ প্লাস 0 প্লাস 0 হয়ে গিয়েছে। আর নিচে আমরা মানটা বসিয়ে দিয়েছি √18 ইনটু √50 তো এখানে এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে √18 √50 এগুলোর মান তো আমরা জানি না। এগুলোর মান যেহেতু ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন, তো ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর থাকে না। এগুলোর মান আমরা কিভাবে বের করতে পারবো? তো বন্ধুরা এই দেখো √18 কে আমরা কিন্তু আবার 3√2 লিখতে পারি। আবার হচ্ছে √50 কে
5√2 এভাবেও ভাঙায় লিখতে পারি। তো যদি তোমরা এই ভাঙানোগুলো তোমাদেরকে আবার মনে রাখতে হবে। তাহলে তোমরা যদি পুরো ক্যালকুলেশনটা করো, তাহলে এখানে আসবে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স হাফ। তো তোমাদেরকে আবার cos ইনভার্স হাফ এটার মানটা কত হয় এটাও মনে রাখতে হবে। তো দেখো, একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কিন্তু এখানে আমরা কতগুলো টার্ম দেখলাম। এখানে আমরা ১ টা ২ টো একটা হচ্ছে A ডট B এর সূত্র, A ডট B এর অন্য একটি সূত্র, A ও B এর মান নির্ণয়, cos থিটা থেকে মানে স্কয়ার রুট থেকে কিভাবে সহজে করা যায় ক্যালকুলেটর ছাড়া এবং শেষে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, সেই ত্রিকোণমিতিক অনুগুলোর মানগুলো মনে রাখতে হবে। তো দেখছো যে এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ তে আসা একটা প্রশ্ন ছিল। কিন্তু ১ মার্কের প্রশ্ন এটা অবশ্যই সোজা প্রশ্ন। এটা কোনো কঠিন প্রশ্ন না। কিন্তু একটা প্রশ্নেই কতগুলোটা। হ্যাঁ, এখানে যারা এই প্রশ্নটা সবাই পারো। তো এই প্রশ্নটা সলভ করতে তোমাদেরকে আমি পুরো প্রসেসটা দেখিয়েছি। কিন্তু এই পুরো প্রসেসটা তোমাদেরকে একসাথে করতে হবে না। ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমরা যদি এই প্রসেসটা আস্তে, আস্তে যখন পারবে, তোমরা এই প্রসেসটা যদি শর্টকাটেও করো, মানে অবশ্যই শর্টকাটে করবে, এত লাইন কেউ লিখবে না। তাহলে হয়ে যাবে। তো এবার আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। যে ২ টি বলের বৃহত্তম লব্ধি ৭ নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি ১ নিউটন। বল দুটি পরস্পরের সাথে ৯০ ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান কত? তো বন্ধুরা এই প্রসেসটা আমরা আগে একটা জিনিস দেখব যে আমরা ইন্টারে এটা কিভাবে সলভ করতাম। তো হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের R max, R minimum এগুলো জানি। R max কি? R max হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ লব্ধি। আর R minimum কি? R minimum হচ্ছে সর্বনিম্ন লব্ধি। সেখান থেকে আমরা কিন্তু এই যে দেখো এখানে P plus Q কেন করেছি? আমরা আমাদের এই ভেক্টর দুটাকে P ও Q ধরে নিয়েছি যে একটা ভেক্টর যদি P হয়, অপর ভেক্টরটা হচ্ছে Q। একইভাবে আমরা যদি এই দুটো সলভ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে P ও Q অর্থাৎ ভেক্টর দুটোর মান কত সেগুলো পেয়ে যাব। এখন সেখান থেকে আমরা যদি লব্ধি বের করতে যাই তাহলে তোমরা আমাদের সূত্রটা জানি। এই সূত্রটা দিয়ে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা লব্ধির মানটা পেয়ে যাবে। এখানে একটা কথা হচ্ছে এই যে দেখো 2PQ cos থিটা এই যে টার্মটা এখানে আছে, এই টার্মটার মানটা কিন্তু এখানে শূন্য। কেননা আমরা কি জানি cos 90 এর মান শূন্য। অর্থাৎ আমরা RP এর আরেকটা সূত্র জানি স্কয়ার রুট P স্কয়ার প্লাস Q স্কয়ার। আমরা যদি সেটা দিয়েও ম্যাথটা করি তাহলে হচ্ছে আমরা হয়ে যাবে। এটা তো গেল আমাদের কলেজ লেভেলে করে। এটা দিয়ে আমরা যদি ভর্তি পরীক্ষা করতে যাই, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। এটা যদি এভাবে করতে যাই তাহলে তো আমাদের অনেক সময় লাগবে, তাই না? এটা যেহেতু রিটেনে আসা প্রশ্ন, কিন্তু ভর্তি পরীক্ষায় রিটেনে আসলে এই এত বড় প্রসেস করার জায়গাটা পাওয়া যাবে না। তো এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো? এই দেখো, এখানে একটা আমরা ট্রিক্স লিখেছি। আমি যদি এটা একটু ডিলিট করে দেই, এই যে দেখো ট্রিক্স। আমরা কিন্তু এই সূত্রটাও ইন্টারে পড়ে এসেছি। তোমাদের কি মনে আছে এই সূত্রটা? R max স্কয়ার প্লাস R minimum স্কয়ার is equal to 2RP স্কয়ার। এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু ডিরেক্ট আমাদের হচ্ছে দুটো ভেক্টরের মান আলাদা করে বের করতে হবে না। আমরা দুটো ভেক্টরের মান বের না করেই আমরা ডিরেক্ট যদি এই ইকুয়েশনটা সলভ করি, এই ম্যাথটা জাস্ট ৩ টা লাইনে হয়ে যাবে। তো দেখো বড় প্রসেস থেকে সংক্ষিপ্ত প্রসেস তো তোমাদেরকে কিন্তু মূল প্রসেসটাও জানতে হবে। কেননা মূল প্রসেসটা না জানলে তোমরা কিন্তু যেকোনো সময় আটকায় যেতে পারো। এই ট্রিক্স এর প্রসেসটা এটাও ইন্টারে আমরা আশা করছি যে তোমরা পড়ে এসেছো। না হলে দেখো এই প্রবলেমটা এভাবেও সলভ করা যায়। তো এভাবে করলে ৩ লাইনে হয়ে যাবে। আর রাজশাহী ইউনিভার্সিটি এই প্রশ্নটাতে ২ মার্কের একটা প্রশ্ন ছিল। তো ২ মার্কের জন্য আসলে এত বড় সলিউশন মানে বাম পাশের সলিউশনটা এটা আসলে দরকার নেই। তোমরা হচ্ছে চেষ্টা করবে এই ট্রিক্স এর এই প্রসেসটা ইউজ করার। ওকে। তো এবার আমরা আমাদের আরেকটা প্রশ্নে চলে যাই। এটা চিটাগং ইউনিভার্সিটির একটা প্রশ্ন যে এটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে ভেক্টরের সংজ্ঞাগুলো আমরা যে পড়ি, পড়তে যদিও বোরিং লাগে ভেক্টরের সংজ্ঞাগুলো। আমরা যদি সেগুলো বুঝে, বুঝে না পড়ে শুধু মুখস্থ করি তাহলে কি হতে পারে? এই দেখো। মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? তো বন্ধুরা মান শূন্য নয় যেহেতু বলেই দিয়েছে, আমরা কি একক ভেক্টর জেনেছি? আমরা একক ভেক্টরের সংজ্ঞা কি জানি? কোন একটা ভেক্টরকে আমরা যদি তার মান দিয়ে ভাগ করি, তাহলে কি পাওয়া যায়? কোন ভেক্টরকে আমরা যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একক ভেক্টর পাওয়া যায়। তো মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে আমরা যদি তার মান দিয়ে ভাগ করি, হ্যাঁ, আনিকা আপু বলে দিয়েছি অ্যান্সারটা ইউনিট ভেক্টর। অবশ্যই আপু তোমার উত্তরটা ঠিক হয়েছে। তো হ্যাঁ, তো এই দেখো এখন আমরা মান শূন্য নয় আচ্ছা তোমার এখানে একটা ট্রিক্স বলো তো মান শূন্য নয় কথাটা এখানে উল্লেখ করার কেন হয়েছে? আমরা যদি মান শূন্য হতো তাহলে কি সমস্যা হতো? এটা কি তোমরা কেউ আমাকে কমেন্টে জানাতে পারবে যে মান শূন্য নয় এই জিনিসটা কেন এখানে ইম্পোর্টেন্ট? তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু সোজা কিন্তু ভর্তি পরীক্ষায় এই মান শূন্য নয় কথাটা দেখে অনেকে আবার ঘাবড়ায় যাবা। তো এখানে ঘাবড়ানোর কিছুই নেই। ওটা বলা হয়েছে কেননা আমরা যদি কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি, জি আইডেন্টিফাইড হয়েছে। তো আপু আপনার অ্যান্সারটা ঠিক হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারটা হবে একক ভেক্টর। আচ্ছা স্ক্রিনে দাগ দিয়েছে। ভাইয়া আপনাদের কাছে অনুরোধ করছি আপনার স্ক্রিনে কেউ দাগ দিয়েন না। কেননা এটা অন্যদের ক্ষতি হয়। কেননা হচ্ছে দাগটা দেখলে আসলে সমস্যা হয়।
এবার আমরা একটা ভেক্টর যোগের ম্যাথ দেখব, যে ভেক্টর যোগ, বিয়োগ, গুণ এই ৩ টা আমরা কিভাবে করতে পারি। তো দেখো A ও B দুটো ভেক্টর দেওয়া রয়েছে। তাহলে হচ্ছে 2AB 2A - B কত হবে? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। তো বন্ধুরা এখানে কিন্তু ম্যাথটা অনেক সোজা। তো এখানে আমাদেরকে কি করতে হবে? ভেক্টরটাকে ১ম এ যেহেতু আমরা A ভেক্টর, আমরা এখন সলভটা দেখি। যে A ভেক্টরকে আমাদের হচ্ছে ২ দিয়ে গুণ করতে হবে। কেননা 2A - B, আমরা যদি এখন 2A - B করি তাহলে আমরা একটা ভেক্টর পেয়ে যাই। তো বন্ধুরা এই প্রশ্নটাও সহজ, কিন্তু এখানে কোথায় ভুল করে স্টুডেন্টরা আমার দেখা মতে, আমি সেটা তোমাদেরকে জানাই। যে ভর্তি পরীক্ষায় তো সময় একটা বিষয় থাকে, তাই না? তো অনেকে কি করে? অনেকে যে এটুক করেই, মানে এই যে 2A - B এটুক বের করেই রেখে দেয়। এটুক বের করে পরবর্তী প্রশ্নে চলে যায়। কিন্তু বন্ধুরা এখানে দেখো, এখানে তোমরা যদি দেখো যে এখানে কিন্তু মড দেওয়া রয়েছে। তো এই মড দেওয়ার মানে কি? এই মড দেওয়ার মানে কিন্তু আমাদেরকে ভেক্টরটা শুধু এভাবে রাখলে হবে না। আমাদেরকে এর মানটা বের করতে হবে। তো আমরা যদি এর মানটা দেখি, আমরা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র জানি। এটা আমরা আমাদের আগের প্রশ্নেও দেখেছি। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু প্রশ্নটা এই √14 এতদূর পর্যন্ত সলভ করতে হবে। কেননা তা না হলে তোমরা যদি অল্প একটু করো তাহলে এটা থেকে কোনো মার্ক পাবে না। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। যদি A -B হয় তবে A × B এর মান কত? ওকে। তো তোমরা কি আমাকে এই অ্যান্সারটা একটু জানাতে পারবে? অ্যান্সারটা কি হবে? কমেন্টে আমাদের। 0, 0। আচ্ছা, এমডি শিহা সাহেবুজ্জামান ভাইয়া বলেছেন, তারপর ইমন হোসেন ভাই বলেছেন। আচ্ছা ভাই, আমরা দেখি অ্যান্সারটা কি হয়। তো এখানে যেহেতু হচ্ছে আমাদের A -B, তো দেখেন এখানে কি? এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারি। A × B যেহেতু, তাহলে আমাদেরকে A × B AB sin θ বের করতে হবে। এখানে কিন্তু বিপরীত ভেক্টরের টার্মটা কাজে লাগছে। তো তোমরা কি রিলেট করতে পারছো যে কোন টার্ম আমাদের কোথায় কিভাবে কাজে লাগছে? আমাদের কিন্তু ভেক্টর আমরা চাইলে পুরোটা এক প্রসেসে পড়ায় দিতে পারতাম। কিন্তু এখানে আসলে আমরা চেষ্টা করছি যেন হচ্ছে ভেক্টর পুরো টার্মটা কোথায় কিভাবে ইউজ করা যায়, আমরা সেটা বুঝাতে পারি। এমডি লিটন হাসান ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? ভাই আমরা আপনার কাছে শেষে আসবো। আমি আমার লেকচারটা শেষ করে নিই। তারপর আমরা যাদের আপনারা হাত তুলছেন বা রেইজ হ্যান্ড করছেন, আমরা আপনাদের কাছে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো সম্পর্কে জানবো। আপনারা একটু কষ্ট করে ওয়েট ধৈর্য ধরুন, বা আপনারা চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন। কমেন্ট পড়তে সুবিধা হচ্ছে। এখন আমি যদি আনমিউট করে দিতে যাই তাহলে আসলে সবাইকে আনমিউট করে দিতে হবে। এর পাশাপাশি আপনারা কিন্তু প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারেন। এতে যেটা সুবিধা হবে, পরে যখন আমরা ডিসকাশন সেকশনে যাব তখন সুবিধা হবে। ওকে, তো এই প্রশ্নটা আমি A × B এখানে sin থিটা, থিটার মান কিন্তু 180 ডিগ্রি। কেননা A -B, মাইনাসের কারণে বোঝাচ্ছে এটা এরা পরস্পর বিপরীত ভেক্টর। তো বিপরীত ভেক্টর হলে কি হবে? এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো এখানে অনেকেই বলেছেন অ্যান্সারটা 0 হবে। তো অ্যান্সারটা আমি আর না বলছি। আমরা আমাদের পরবর্তী একটা প্রশ্ন দেখি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান কোন একটি ভেক্টরের মানের সমান? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? এটা আসলে দেখা যাচ্ছে যে অনেকবার এসেছে ভর্তি পরীক্ষায়, প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতেই এসেছে। তো এটা প্রশ্নটা আশা করছি এটা তোমরা অনেকে ইন্টারে করে এসেছো। হ্যাঁ, আমাদের বন্ধুরা জানিয়ে দিচ্ছে। তো এখানে প্রসেসটা যারা জানেন না বা যাদের সমস্যা হচ্ছে, তা আমি তাদের জন্য বলে দিচ্ছি এখানে প্রসেসটা কি হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ভেক্টরের লব্ধি নির্ণয় যেটা সূত্র, একেবারে বেসিক সূত্র যেটা, আমরা সেটাই লিখেছি। কিন্তু এখানে কথা ছিল যে দুটি সমমানের ভেক্টর, আর হচ্ছে দুটি সমমানের ভেক্টর, তো পি ও কিউ এগুলো আমরা যদি আলাদাভাবে না ধরি, আমরা লব্ধির মানও দেখা আছে যে একটি ভেক্টরের মানের সমান। তো পি, কিউ এবং আমাদের লব্ধি ভেক্টর আর তিনটাই হবে পি। আমি অর্ধেক করে দিয়েছি। এরপরে ক্যালকুলেশনটা আমি আর করছি না। এটা আমাদেরকে ত্রিকোণমিতি জানতে হবে। ত্রিকোণমিতিতে আমরা যদি এটা করে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা এটা পেয়ে যাব। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। তো এবার আমরা একটা প্রশ্ন দেখি যে যদি a প্লাস b মাইনাস b হয় তবে a ও b এর মধ্যবর্তী কোণ কত? এটা চিটাগং ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন 18-19 সেশনে। তো এখানে এই প্রশ্নটা আমাদেরকে যেহেতু ইকুয়েশন সলভ করতে হবে, মানে এই প্রশ্নটার মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারবো? এই প্রশ্নটাকে আমরা ১ম এ উভয় পক্ষকে বর্গ করে দিব। তা আমরা যদি বর্গ করে দেই তাহলে শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের এই বর্গ করার পর a স্কয়ার b স্কয়ার উভয় পক্ষ থেকেই বাদ হয়ে যাবে। এবং একপাশে আমাদের 4a ডট b এটা চলে আসবে। তাহলে কি হবে? তাহলে 4a ডট b 0। তাহলে আমরা কি জানি? a ডট b কোন ভেক্টর, দুটি ভেক্টর স্কেলার গুণফল যদি 0 হয় এর মানে কি? থিটা হচ্ছে 90 ডিগ্রি।
এখান থেকে আমরা এই প্রশ্নটা সলভ পেয়ে যাব যে এ ও বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই একই প্রশ্ন এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 18-19 সেশনে আসা প্রশ্ন। একই প্রশ্ন আবার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল 19-20 সেশনে। যে এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে আচ্ছা আমি একটু 1 মিনিট আমি একটু ওকে। এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? এখানে ৪ টা অপশন দেওয়া ছিল যে ভেক্টরদ্বয়ের যোগফল ভেক্টরদ্বয়ের বিয়োগফলের থেকে বেশি হবে বা ভেক্টরদ্বয়ের যোগফলের থেকে ভেক্টরদ্বয়ের বিয়োগফল বেশি হবে অথবা ভেক্টর দুটি সমান হবে। তো উপরের প্রশ্নটা তোমরা যদি সলভ করে ফেলো তাহলে কিন্তু নিচেরটারও তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে যে নিচেরটার অ্যান্সার কি হবে? আমি যদি দেখি নিচেরটার অ্যান্সার হবে সি। দেখে পাচ্ছ যে একই প্রশ্ন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে আসে। মানে যেটা আগেরবার আসা সেই একই প্রশ্ন একটু চেঞ্জ করে দিয়ে আবার এসেছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবার আমরা দুটো টার্ম শিখবো যে এই দুটো টার্ম নিয়ে আমাদের অনেকেরই একটু সমস্যা থাকে যে কখন কোনটা হয় আমরা ঠিক ধরতে পারি না। তো তোমরা যদি আমাদের বেসিক ভিডিওগুলো দেখে থাকো সেখানে এই দুটো টার্ম আলোচনা করা হয়েছে। তবুও আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। যে এক্ষেত্রে যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ যখন বলা হয় তখন x is equal to ab cos থিটা এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি সেটা এখন আমরা দেখব। যেখানে আমরা যদি দুটো ভেক্টর ধরি, প্রথম ভেক্টরটা হচ্ছে a এবং দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে b, তাহলে যে a এর উপর বলা হয়েছে না? তো যে a এর উপর মানে যে b ভেক্টরটার আমরা একটা লম্ব টানবো। তাহলে যে এই যে অংশটুকু থাকবে লম্ব টানার পরে যে আমরা যদি b থেকে এর উপর লম্ব টানি তাহলে যে অংশটুকু পাবো এই অংশটুকুই আমরা এক্স নাম দিই এবং এখানে আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে এই জিনিসটা বের করতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে যে ত্রিকোণমিতিক অনুপাতের পাশাপাশি আমাদেরকে এখানে ডট গুণফলও জানতে হবে, কেননা ডট গুণফল থেকেও এখানে একটা জিনিস পাওয়া যায়। ওকে, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এটা যদি আমরা লিখি তাহলে দেখো এখানে বি কস থিটাটা কি? বি কস থিটাটাই কিন্তু আমাদের এক্স এর মান। তো এই প্রথম লাইন থেকে আমরা কিভাবে দ্বিতীয় লাইনের আমাদের এই সূত্রটা পেয়েছি, তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এবার আরেকটা জিনিস যে এ এর উপর বি এর উপাংশ ভেক্টর আমরা যখন বলবো তখন জিনিসটা কিছু হয় না, জিনিসটা যেহেতু ভেক্টর চলে আসে তো এখানে এক্সট্রা একটা দিক যোগ হয় যে আমাদের কোন দিকের কথা বলা হয়েছে। আমাদের x ইজ ইকুয়াল টু বি cos থিটা ইটা। তো এখানে যেহেতু a এর উপর বলা হয়েছিল তো যেহেতু a এর উপর তো আমরা ধরে নিচ্ছি যে a এর দিকে আমাদের একক ভেক্টরটা হচ্ছে স্মল লেটার a, মানে এখানে তোমরা দিকটা দেখতে পাচ্ছ। এভাবে মূলত এই যে লম্ব অভিক্ষেপ কখন ইউজ করব আর উপাংশ ভেক্টর কখন ইউজ করব এই দুটো টার্ম পরীক্ষার হলে একটু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমাদেরকে এই দুটো টার্ম একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা কখন কোনটা ইউজ করব। তো এবার আমরা সেটা দিয়ে একটা প্রবলেম দেখি যে এ বি আমাদের দুটো ভেক্টর দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে আমরা 30 সেকেন্ড সময় দিচ্ছি। তো তোমরা এই 30 সেকেন্ডে এই প্রশ্নটার একটু সলিউশন করো যে এটা আসলে কি হবে। কয় নম্বর অপশনটা হবে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, দেখি আমাদের কোন বন্ধু সবার আগে জিনিসটা সলভ করতে পারে। শাহিদুজ্জামান ভাইয়া বলে দিয়েছেন যে উত্তরটা এ হবে। আচ্ছা আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে। আচ্ছা নাসিমুল ইসলাম ভাইয়াও বলে দিয়েছে উত্তরটা এ হবে। আচ্ছা হৃদয় কুমার শিশির আরো অনেকেই বলছে যে আমাদের উত্তরটা হবে। আচ্ছা ভাইয়া আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা জিনিসটা ঠিক করেছেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে অনেকেই উত্তরটা বলে দিয়েছে। আচ্ছা জি ভাইয়া আপনাদের উত্তরটা ঠিক হয়েছে। তো এখানে আমরা কি বলতে পারছি যে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ তাহলে আমাদের এক্সটা কি হবে এ cos থিটা। আমরা যদি এটা সলভ করি তাহলে a ডট বি ডিভাইডেড বাই বি, আমরা যদি এটা সলভ করি তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব যে আমাদের উত্তরটা কি হবে। তো এখন যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ হয় না তো আমাদের উত্তর অপশন গুলো এভাবেই দেওয়া থাকবে। কেন আবার কিছু কিছু ক্ষেত্রে এখনো
প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর অফ। তো যেখানে ক্যালকুলেটর আসবে সেখানে আবার কিন্তু ভগ্নাংশ মানটা দেওয়া থাকতে পারে। এটা নির্ভর করবে ওই বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর সাপোর্ট করছে কি করছে না। তো এই জিনিসটা আবার একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা আমরা যদি সলভ করি তাহলে আমাদের উত্তরটা একদমই ঠিক হয়েছে। উত্তরটা এ হবে। ওকে। তো আপনাদেরকে ভাইয়া তোমাদের সবাইকে ধন্যবাদ যারা ঠিক উত্তর দিয়েছিলেন। আচ্ছা, এবার একটা আলাদা প্রশ্ন যে কোন ভেক্টর রাশির কার্ল যদি শূন্য হয় তবে ভেক্টর ক্ষেত্রটি কেমন হবে? এটা আমাদের অনেকেরই গুলা যায় এই প্রশ্নটা। যে এই প্রশ্নটা কি হবে? কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল শূন্য হলে কি হবে? সলিনয়েডাল বা যদি ভেক্টর ক্ষেত্রটির ডাইভারজেন্স শূন্য হয় তখন কি হবে? তো এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু হবে সি। ইয়েস, মাহফুজুর রহমান, শাহিদুজ্জামান। আচ্ছা, আচ্ছা। জি ভাইয়া আপনারা একদম ঠিক বলেছেন যে কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল যদি শূন্য হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল হয়। তো আমরা আশা করছি যে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসলে কি ধরনের আসে। ভর্তি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। আমরা কিন্তু খুব কঠিন প্রশ্ন দেখছি না। কিন্তু এখানে আমি এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো সলভ করিয়েছি আমার প্রায় কতক্ষণ হয়ে গিয়েছে? আচ্ছা, আমরা প্রায় ৩০ মিনিট ধরে সলভ করেছি। কিন্তু এই প্রশ্নগুলি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেননা এগুলো সলভ করার জন্য তোমরা ৫ থেকে ৬ মিনিটের বেশি সময় পাবা না। তো এবার আমরা আমাদের পরের স্ক্রিনে চলে যাই। কোন স্থানে বাতাস ২০ কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে ৬০ ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। বাতাসের বেগের উত্তরমুখী উপাংশ কত? তো এই জিনিসটা নিয়ে আমাদের অনেকের একটু কনফিউশন থাকে। যে হচ্ছে কিভাবে মানে আমরা হচ্ছে পশ্চিম দিকের সাথে ৬০ ডিগ্রি কোণে যে লিখেছি যে পশ্চিম দিকের সাথে ৬০ ডিগ্রি কোণের দক্ষিণ দিকে এই জিনিসটা কিভাবে হবে? এই জিনিসটা আমি তোমাদেরকে চিত্র এঁকে ডিরেক্ট বুঝিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা একটা ফ্রেম দিয়েছি যে এখানে উপরে উত্তর, বাম পাশে পশ্চিম, ডানে পূর্ব এবং নিচে দক্ষিণ। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে দেখো এখানে কি বলা হয়েছিল? মানে বলা হয়েছিল পশ্চিম দিকের সাথে ৬০ ডিগ্রি কোণে ৬০ ডিগ্রি কোণের দক্ষিণ দিকে। তো আমরা যদি চিত্রতে আসি দেখো পশ্চিম দিকের সাথে আমরা কি করেছি? পশ্চিম দিকের সাথে ৬০ ডিগ্রি কোণে দক্ষিণ দিকে কোণটা নিয়েছি। ওকে? তো এভাবে কিন্তু আমাদের কোণগুলো বের করতে হবে। আর এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছে আর কোন দিকের উপাংশ চেয়েছে? আমাদের কিন্তু উত্তরমুখী উপাংশ চেয়েছে। তো এখন কি হবে? আমরা যদি এখানে এই যে এই কোণটা, এই পাশের কোণটা আমরা কি জানি? আচ্ছা, বাঁধন ভাইয়া বলেছেন, "ভাইয়া প্রেজেন্টেশনটার পিডিএফ কি পরবর্তীতে পাওয়া যাবে?" অবশ্যই ভাইয়া, এই প্রেজেন্টেশনটার পিডিএফ তোমরা যদি চাও আমরা অবশ্যই দিয়ে দেব। এছাড়া আমাদের ক্লাসটা রেকর্ডেড ও হচ্ছে। তো কোনো সমস্যা নেই। তোমরা রেকর্ডেড এই ক্লাসটার পিডিএফ সবই পেয়ে যাবে। তো এখানে দেখো, এখানে যদি হচ্ছে আমরা পূর্ব দিকের সাথে এখানে যেহেতু ৬০ ডিগ্রি কোণ, এখানে আমরা বিপরীত কোণ দেখতে পারি। তো এখানে তোমরা এই প্রশ্নটা দুভাবে সলভ করতে পারবে। কিভাবে? দুভাবে এখানে আমরা যদি VN উত্তর দিকের সাথে নেই, তাহলে আমরা যদি V sin 60 করি V sin 60 করি সেভাবেও আমরা করতে পারবো। এছাড়া আমরা কিন্তু আরো একভাবে করতে পারি। আমরা যদি এই যে উত্তরমুখী উপাংশটা নেই, 60 এখান থেকে 30 থেকে বিয়োগ দিলেই 60 থেকে আমরা 90 থেকে 60 বিয়োগ দিয়ে দেই। তাহলে আমরা 30 পেয়ে যাবো। তাহলে কিন্তু cos 30 দিয়ে করলেও ম্যাথটা হয়ে যাবে। তো এভাবে আমরা মূলত এটা সলভটা পেয়ে যাবো। ওকে। এবার আমরা যদি আরেকটি প্রশ্ন দেখি। আচ্ছা, ইমন হোসেন ভাইয়া বলেছেন যে আগের প্রশ্নটার উত্তর হবে 17.32। আচ্ছা ভাই, এটা আমি আসলে আর সলভ করছি না। এটা তোমরা যদি নিজেরা সলভ করো তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। ওকে। তো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি যে A ও B C ৩ টি ভেক্টর এবং C A ক্রস B হলে C এর দিক কি হবে? ওকে। তো এখানে আমরা একটা ফ্রেম রেখেছি যে আমরা কি জানি? আমরা ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু দিকটা পড়েছি। যে দিক কি হয়? ক্রস গুণফলের ক্ষেত্রে দিক আমরা কি জানি? যে A ও B উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর হয়। লম্ব বরাবর উপরের দিকে অথবা লম্ব বরাবর নিচের দিকে হয়। আচ্ছা, হৃদয় কুমার ভাই আমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছেন যে A ও B সমতলভাবে লম্ব বরাবর। জি ভাইয়া। সি এর দিক হবে। এটা কিন্তু পুরো ভেক্টরের ক্রস গুণফলের দিক কি সেই দিকটা যদি তোমরা বোঝো, যে আমরা কি জানি এ ও বি আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়েও করতে পারি তাহলেই তোমরা এটার উত্তরটা পেয়ে যাবে, যেটা লম্ব বরাবর উপরের দিকে হবে অথবা লম্ব বরাবর নিচের দিকে হবে। তো আমাদের এটার উত্তরটা হবে এ ও বি সমতলের উপর লম্ব বরাবর। ওকে।
তো ভাইয়া আমরা আসলেই অনেক খুশি যে তোমাদের রেসপন্সে যে তোমরা আসলে এভাবে আমাদেরকে অ্যান্সার গুলো জানাবে। এতে করে কিন্তু আমার কিছু হবে না। তোমাদের নিজেদেরই অনেক প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি তোমাদের জন্য আমাদের কিছু টেস্টও রয়েছে। আমি আস্তে, আস্তে যাচ্ছি। দেখা যাবে সেগুলো আস্তে, আস্তে। ওকে। A, B, C ৩ টে ভেক্টর দেওয়া রয়েছে। ভেক্টর ৩ টি যদি একই তলে অবস্থিত হয় তাহলে এদের দ্বারা গঠিত সামান্তরিকের আয়তন কত হবে? ওকে। তো তোমরা কি এই প্রশ্নটার উত্তরও জানাতে পারবে যে আমরা কি জানি? এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। কোন ভেক্টর যদি ৩ টি ভেক্টর একই তলে থাকে তাহলে সেই তল বরাবর কোন গঠিত সামান্তরিকের আয়তন কি হয়? আচ্ছা, মাহফুজুর রহমান ভাইয়া বলে দিয়েছেন যে উত্তরটা 0 হবে। আচ্ছা, বাঁধন ভাইয়া বলেছেন যে বাঁধন ভাই আমাদের নিয়মটা শিখিয়ে দিয়েছেন। যে বলে দিয়েছেন যে এখানে কি হবে। আচ্ছা। তো যারা জানেন না বা যারা অ্যান্সার করতে পারেননি তাদের জন্য বলছি যে ভেক্টর যদি একই তলে ৩ টা ভেক্টর থাকে তাহলে কিন্তু আমাদের একটা কন্ডিশন থাকে যে A ডট B ক্রস C ইজ ইকুয়াল টু 0 হয়। তো এই কন্ডিশনটা যদি মানি এখানে আমরা একটা চিত্র রেখেছি যে এখানে আসলে যদি কোন ৩ টা ভেক্টর যদি একই তলে হয়, আপনারা যদি একটু চিন্তা করো তোমরা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ৩ টা ভেক্টর যদি একই তলে হয় তাহলে কিন্তু আসলে এখানে কোন সামান্তরিকই তৈরি হবে না। তো সেটার আয়তন আমরা বের করতে পারবো না। এই ক্ষেত্রে যদি আমরা আয়তন চাই তাহলে আমাদের কি লাগবে? তাহলে কিন্তু আমাদের একই তলে আমরা যদি হয় তাহলে ৩ টা ভেক্টর আমরা কখনোই সামান্তরিকের আয়তন বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা 0 হবে। ওকে। তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বিভিন্ন আচ্ছা A ক্রস ইমন হোসেন ভাই বলেছেন A ক্রস B ডট অবশ্যই ভাইয়া তোমার কন্ডিশনটা ঠিক রয়েছে। এটা আসলে করলেই হয়। মানে দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরটির ডট। আমরা এটা করি এটা আমরা যদি A ক্রস C ডট B করি সেখানে কিন্তু একই হবে। মানে এটা আসলে কন্ডিশনটা সেমই থাকে। তো এটা তোমরা যেভাবে ধরবা সেভাবেই হবে। এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই প্রশ্নগুলো আসলে আমাদের বিভিন্ন টাইপ বেসিস এ করা প্রশ্ন যে ভেক্টর থেকে আসলে কত ধরনের প্রশ্ন হতে পারে। তো প্রশ্নের সালগুলো কিন্তু একটু পিছানো দেখা যাচ্ছে। কিন্তু আসলে এগুলো আমাদের রিসেন্ট প্রশ্ন এনালাইসিস করে আমরা দেখেছি যে ভেক্টর থেকে আসলে এই ধরনের প্রশ্নই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি আসছে। এবার আমরা আরেকটা দেখি যে ত্রিভুজের ৩ টি বাহু যদি একই ক্রমে ৩ টি ভেক্টর নির্দেশ করে তাহলে ভেক্টর ত্রয়ের লব্ধি কত? ওকে। তো এখানে একটা প্রশ্ন আছে। এখানে কিন্তু একই ক্রমে একটা কথা আছে। এই কথাটা একটু ইম্পোর্টেন্ট। তো এখানে আমরা যদি দেখি আচ্ছা মাহফুজুর রহমান ভাই বলে দিয়েছেন জি ভাইয়া আপনারটা ঠিক হয়েছে। তো এখানে আমরা দেখি এটা আমাদের প্রথম ভেক্টর। প্রথম ভেক্টরটাকে আমরা প্রকাশ করি A দিয়ে। তারপরে এটা আমাদের দ্বিতীয় ভেক্টর। এটাকে আমরা যদি প্রকাশ করি B দিয়ে। আমি এটা পুরো বেসিকটা বুঝাই দিচ্ছি যে এটা কিভাবে যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে লব্ধিটা শূন্য হয়। দেখেন, আমরা কিন্তু এটা আমাদের ত্রিভুজের সূত্র জানি। ত্রিভুজের লব্ধি কি? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু থেকে যদি কোনো ভেক্টর চলে তাহলে কি হয়? তাহলে কিন্তু আমাদের এখানে একটা কন্ডিশন আছে যে সি ভেক্টরটা কি হবে? C is equal to A plus B। তাহলে আমরা যদি সিটাকে এপাশে নিয়ে আসি, সিটাকে আমরা যদি যে পাশে আমরা যদি সেকেন্ড লাইনটা দেখি তাহলে কিন্তু কি এটা উপর পাশে প্লাস ছিল, এপাশে এসে সেটা মাইনাস হয়ে গিয়েছে। দেখেন, এখন এটাই যদি আমরা যেহেতু বলেছি যে আমাদের এই চিত্রে কিন্তু ক্রমটা একই ছিল না। কিন্তু আমরা যদি এই যে আমাদের সি এর দিকটা চেঞ্জ করে দেই তাহলে কি হবে? সি এর দিকটা যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু একই ক্রমে হয়ে যাচ্ছে। এ এপাশে এ, বি, সি। আমি আবারও জিনিসটা দেখাচ্ছি। এই যে এ, বি, সি এখানে যদি ৩ টা একই ক্রম, আমার ১ম চিত্রের ক্রম কিন্তু একই ছিল না। কিন্তু ১ম চিত্রে যেটা ছিল যে আমরা ওভাবেই ত্রিভুজের লব্ধি নির্ণয় সূত্রটা জেনেছিলাম। ওকে? তো এটা আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a + b + c = 0। এইটা আসলে অনেক ক্ষেত্রেই লাগে। এটা আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, ম্যাথ করার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো এই যে a + b + c ভেক্টর ৩ টা যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি শূন্য হয়। এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে আসলে আমাদের অনেক প্রশ্নের সহজে আমরা উত্তর করতে পারব। এটার উত্তর হচ্ছে 0। এবার আমরা আমাদের আরেকটা প্রশ্ন দেখি যে এ ও বি দুটি ভেক্টর দেওয়া রয়েছে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো বন্ধুরা, ভেক্টর নিয়ে এনালাইসিস করার সময় একটা জিনিস আমি খেয়াল করেছিলাম যে ভেক্টরের মধ্যবর্তী কোণ থেকে কিন্তু আসলে বিভিন্ন ভাবে প্রশ্ন করা যায়। যে এখানে অনেকগুলো টাইপ থেকে প্রশ্ন করা যায়, অনেক ধরনের প্রশ্ন করা যায়। আমাদের এই প্রশ্নটার পরে আরো একটা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নটা আমরা যদি এখন সলভ করতে যাই, এটা আমাদের একটা সহজ প্রশ্ন। আমরা হচ্ছে A ডট B এর সূত্র থেকে এই প্রশ্নটা সলভ করতে পারবো। এখানে আমরা যদি cos θ a ডট b এর মানটা বসিয়ে দেই, a ও b উভয় ভেক্টরের তাদের মানগুলো বসিয়ে দিই। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপরে আমাদের যেহেতু আমরা আমাদের অপশন গুলো দেখে বুঝতে পারছি
যে অপশনগুলো আমরা আসলে মুখে, মুখে আনতে পারব না। এগুলোর জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। তো বন্ধুরা এই প্রশ্নটা আসলে অনেক আগের। তো আমাদের বর্তমানে যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর আছে, আমি আবার বলে দিচ্ছি যে ক্যালকুলেটর যেখানে নেই, অ্যালাও করে না, সেসব ভার্সিটিতে কিন্তু এই প্রশ্নে এরকম অ্যান্সার আসবে না। এখানে cos থিটা বের করার পর তোমাদের যে রাফ মানটা থাকবে সেটাই আসবে। মানে সেটাই অপশনে দেওয়া থাকবে আরকি। এ ধরনের অপশন সেখানেই পাবা যেখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তবে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলোতে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এগুলোতে ক্যালকুলেটর অ্যালাও না আগের বছরের সার্কুলার অনুযায়ী। ওকে। তো এবার আমরা আরেকটাও মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রশ্ন দেখব। তবে এই প্রশ্নটা একটু ডিফারেন্ট। যে একটা ভেক্টর দেওয়া রয়েছে আমাদের এখানে। আমরা যদি এই ভেক্টরটাকে A ধরি, A একটা ভেক্টর রয়েছে। তাহলে এই ভেক্টরটাকে y অক্ষের সাথে কোণ কত তার মান চেয়েছে। তো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নটা একটু সলভ করবে? এটার জন্য সময় হচ্ছে 15 সেকেন্ড। আচ্ছা, আমাদের ভাইয়ারা বলে দিয়েছে উত্তরটা অনেক আগেই। মাহফুজুর রহমান ভাইয়া, তারপর আচ্ছা আমরা আর দেখি আর ২-১ জন কি বলে। আচ্ছা, বি অ্যান্সার বলছে সবাই। আচ্ছা, আমি যদি এই প্রসেসটা দেখিয়ে দেই, এখানে আমাদের একটা চিত্র দেখতে হবে। এই চিত্রটা বুঝলে এই ধরনের প্রশ্নগুলো সলভ করা সহজ হবে। দেখো এ ভেক্টর আমরা যেটা ধরেছি, এই এ ভেক্টরে কিন্তু আমাদের i, j, k তিনটারই সহগ আছে। এখানে আমরা যে একটা ইউ ভেক্টর দেখতে পাচ্ছি, এটা আসলে ইউ না। এটাকে আমরা ধরে নিতে পারি এটাই আমাদের এ ভেক্টরটা। ওকে? তো আমরা যদি এ ভেক্টর এটাকে ধরে নেই, এটা কিন্তু আসলে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা। তো এটার সাথে কি হবে? এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে y অক্ষের সাথে কোণটা কত হবে। তো আমরা কি জানি? y অক্ষ বরাবর আমরা যদি একক ভেক্টরটা নেই, সেটা আমরা কি জানি? সেটা কিন্তু z। ওকে? আরিফুল ইসলাম ভাইয়া বোর্ডে কিছু আপনি করিয়েন না। বোর্ডে আসলে দাগ আপনার নাম এসেছিল। আচ্ছা। তো এখন আমরা যদি a ডট b ab cos θ, আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র একটাই। আমরা এই ডট গুণফলের সূত্র দিয়ে আমাদের এই কোণটা বের করতে পারবো। তো এখানে যেটা কথা, আরিফুল ইসলাম ভাই আপনি বোর্ডে দাগ দিয়েন না। আচ্ছা। তো এখানে আমরা বি ভেক্টর, আচ্ছা আপনাদেরকে বলা হচ্ছে বোর্ডে দাগ না দিতে। তো আপনারা আসলে কথা শুনছেন না। এরপর থেকে আর কেউ বোর্ডে দাগ দিয়েন না। এটা আমি দেখি মোছার চেষ্টা করছি। আচ্ছা, আমি জিনিসটা মুছে দিয়েছি। ওকে। তো আমরা আশা করছি যে বুঝতে পেরেছি এই প্রশ্নটা কি হবে। এটা যদি তোমরা এভাবে সলভ করে, এটা কিন্তু y অক্ষের বদলে z অক্ষের সাথেও দেওয়া থাকতে পারত। অথবা আমাদের হচ্ছে x অক্ষের সাথে y অক্ষের সাথে তো দেওয়াই রয়েছে। এটা কিন্তু যেকোনো ভাবেই হতে পারে। তো এটা তোমাদেরকে b ভেক্টরটার জায়গায় ওই একক ভেক্টরটা ধরে নিতে হবে। তো তোমরা যদি একক ভেক্টরটা ধরে নাও তাহলেই তোমরা এখানে এটা সলভ করতে পারবে। ওকে? এবারে আমরা এই আরেকটা প্রশ্ন দেখি যে a ও b ভেক্টরের প্রত্যেকের মান ৩ এবং a ক্রস b ভেক্টরের a ক্রস b ভেক্টরটা দেওয়া রয়েছে। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? বন্ধুরা তোমরা কি এটা আমাদেরকে একটু সলভ করে দিবে? এটার জন্য সময় হচ্ছে ৩০ সেকেন্ড। যদিও এই প্রশ্ন সলভ করতে ৩০ সেকেন্ড লাগার কথা না। দেখি। এই প্রশ্নটার ক্ষেত্রে খেতে হবে যে এই প্রশ্নের ক্ষেত্রে অরিজিনাল যেটা প্রশ্ন ছিল সেখানে অপশন দেওয়া ছিল। আমি সেই অপশনগুলো দেইনি। তবে আপনারা অপশনগুলো মানে আপনারা শুধু কোণের মানটা বললেই হয়ে যাবে।
আমাদের কোনো বন্ধু এখনো আমাদের উত্তরটি জানায়নি। আচ্ছা, এই প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি। এখানে দেখো A ও B প্রত্যেকটার মান দেওয়া রয়েছে আর এখানে ক্রস গুণফলের মানটা দেওয়া ছিল। আচ্ছা, হৃদয় কুমার ভাইয়া জানিয়ে দিয়েছে যে 36.75। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা দেখি উত্তরটা আপনার সাথে মেলে কিনা। তো এখানে আমি যদি প্রসেসটা দেখাই যে আমাদের এখানে প্রথমে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এই যে A ও B, এই ভেক্টরটার ফার্স্টে A ক্রস B ভেক্টর দেওয়া রয়েছে। আমরা সেখান থেকে A ক্রস B এর মানটা বের করতে পারবো। তো আমরা যদি A ক্রস B এর মানটা বের করতে পারি, তারপর আমরা কি জানি এখানে দিকের আসলে কোনো কাজ নেই। ওকে। তো এখানে আমরা যদি A ক্রস B এর মানটা বের করি, তারপর আমাদেরকে কি করতে হবে? তারপরে A ক্রস B এর আমরা সূত্র বসিয়ে দিতে পারবো। AB sin থিটা। আর এখানে আমাদের A ও B প্রত্যেকটা ভেক্টরেরই মান দেওয়া ছিল। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে যেটা বলে দেই যে এখানে আসলে পরীক্ষায় অ্যান্সারটা এভাবে দেওয়া ছিল যে থিটা ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি জিনিসটা, সেখানে মাইনাস হবে না। এই মাইনাসটা কেটে দেই। ওকে। তো উত্তরটা আসলে এভাবে দেওয়া ছিল। এভাবে ৪ টা অপশন দেওয়া ছিল। তো এইটা উত্তরটা তোমাদেরকে আসলে 36.75, এটা যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন আগের বছরের, তো আগের বছর যেহেতু ক্যালকুলেটর এলাও ছিল না, তো উত্তরগুলো এভাবেই দেওয়া থাকবে। তো তোমাদেরকে এভাবে উত্তর করতে হবে। ওকে। তো অনেক তো পড়াশোনা হলো। তো এবার আমরা একটা ২ মিনিটের ছোট্ট ব্রেক নিয়ে নিই। এরপর আমাদের আসলে আরো আরো অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করব। তো এই ২ মিনিটের ব্রেকে আসলে আমি কি এখন মাইকটা অন করে দিব? তোমরা কি কেউ কিছু এখন বলতে চাইলে তোমরা হাত তুলতে পারো। আচ্ছা না, তোমরা আমাদের কমেন্টে জানাও। আমি শেষে একেবারে আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। তারপর তোমাদের সাথে ডিসকাশন করব। তো ২ মিনিটে আমি প্রশ্ন করতে, করতে আমি একটা জিনিস জানিয়ে দেই বন্ধুরা, যে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময়টা, যে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দেওয়া শুরু হবে, কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পড়াশোনা হয়, কোথায় কত সিট আছে, এগুলো জানতে খুব ইচ্ছা করে। তো এগুলো আসলে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের সাইট গুলোতে ঢুকি, এভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সাইটে ঢুকে, ঢুকে খুঁজে বের করা কিন্তু অনেক টাফ। এতে আসলে আমরা মন মতো তথ্য পাই না, আমাদের যতটুকু তথ্য দরকার। তো তোমাদের জন্য অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট থেকে, আচ্ছা, মাহফুজুর রহমান ভাইয়া জিজ্ঞেস করেছেন এক্সাম কবে হতে পারে? তো ভাই, এটা আসলে আমি যতদূর সম্ভব শেষ নিউজ শুনেছি যে মঙ্গলবার ভিসি স্যাররা আরেকটা মিটিং করবে। তো সেখানে আসলে জানানোর কথা যে এবার যেহেতু অনলাইন এক্সাম হবে না অফলাইন এক্সাম হবে, এগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সিওর নিউজ নেই যে একেবারে এটাই হবে। তো এগুলো নিয়ে আসলে ভাই একটু অপেক্ষা করতে হবে। যদি অফলাইনে হয়ে যায়, আমার পার্সোনাল মত যে এটা জানুয়ারি ফেব্রুয়ারির পরে হতে পারে। তো এটা আসলে নিউজ না আসা পর্যন্ত ভাইয়া বলা যাবে না। তো আমি যেটা বলছিলাম যে এই সময়টাতে তোমাদের যদি ভর্তি প্রস্তুতি নিয়ে যা, যা প্রশ্ন করতে হবে, মাহফুজুর রহমান ভাই বলেছেন অফলাইনে চাই। জি ভাই, আমরাও অফলাইনেই চাই। কেননা অনলাইনে আসলে, তবে অনলাইনে হওয়া ঠিকও নয়। দেখি ভাই, এটা আসলে আমাদের হাতে নেই। আমরা প্রস্তুতি নিতে থাকি। নিজেদের প্রস্তুতিটা এগিয়ে রাখি। তো হ্যাঁ, প্রস্তুতি নিতে, নিতে তোমাদের যখন হচ্ছে প্রস্তুতি নিতে, নিতে যখনই তোমার মনে হবে আচ্ছা দেখে আসি তো ঢাকা ইউনিভার্সিটিতে কোন ইউনিটে কয়টা সিট আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কয়টা সাবজেক্ট রয়েছে, তারপর হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে কয়টা হল আছে, এগুলো অনেক প্রশ্ন আসে কিন্তু, যে কোন পদ্ধতিতে কোন কোন ইউনিভার্সিটিতে কিভাবে এপ্লাই করব। তো তোমাদের জন্য কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আমরা মানে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট পরিবার তৈরি করেছে আর অ্যাডমিশন ইনফোবট, এটা মেসেঞ্জারে তোমরা যদি অ্যাডমিশন ইনফোবট লিখে সার্চ দাও, একটা শুধুমাত্র সার্চ দিবা, তোমার সামনে অটোমেটিক আমাদের একটা রোবট ভাইয়া আছে, তারা কথা বলা শুরু করবে। তোমরা তাদেরকে যা, যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবা, যে তোমরা কি বই পড়বা, তোমাদের হচ্ছে পরীক্ষার রুটিন কবে পাবলিশড হবে, তোমরা এমনকি তোমরা তোমাদের সিট প্ল্যান থেকে শুরু করে রেজাল্ট দেখা পর্যন্ত, এমনকি ওই বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবা, সেগুলো সবকিছু এখানে দেখতে পারবা। সবকিছু জানতে পারবা। তো এই বটটাতে তোমাদের একটা রোবট ভাইয়া তোমাদেরকে সর্বদাই সাহায্য করবে। তোমরা তার সাথে কমিউনিকেট করে তোমাদের যেকোনো প্রশ্ন করতে পারবা। যেকোনো সাজেশন সেখান থেকে তোমরা পেয়ে যাবা। তো আমাদের ব্রেক শেষ। আমরা এখন আবার আমাদের পড়াশোনায় চলে আসি। এবার আমরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব। আচ্ছা, মাহফুজুর রহমান বলেছেন গ্রেট ইনিশিয়েটিভ। ধন্যবাদ ভাইয়া। এটা আসলে তোমরা যদি ব্যবহার করতে থাকো তাহলে আসা যায় আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হবে, যে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা। অ্যাডমিশন সময় শিক্ষার্থীরা যে অনেক ভয়ে থাকে, অনেক কিছু জানতে চায় কিন্তু সঠিক তথ্য পায় না, সেগুলো পৌঁছে দেওয়ার জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া। তো এবার আমরা একটা সহজ প্রশ্ন দেখি যে এ ও বি দুটো ভেক্টর দেওয়া রয়েছে। এগুলোর হচ্ছে এম এর মান কত? মানে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে?
তো এই প্রশ্নটা আমরা কি জানি? আচ্ছা, হৃদয় কুমার ভাই উত্তরটা বলে দিয়েছে +2 আচ্ছা, আচ্ছা। ওকে। তো এটা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসা একটা প্রশ্ন। মানে এই প্রশ্নটা রিসেন্টলি এই ধরনের প্রশ্ন আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষায় অহরহ আসে। এটা আমরা কি জানি? আচ্ছা। এটা যদি আমরা দেখি যে এই প্রশ্নটা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ভেক্টর সমান্তরাল হয় কখন? যখন আমরা যদি দেখি যে আমাদের যদি ক্রস গুণফলের মানটা সমান হয়, না, ক্রস গুণফলের মানটা 0 হয়, তাহলে এখানে এটা কি হয়? ভেক্টর দ্বয় সমান্তরাল হয়। কিন্তু ভর্তি পরীক্ষায় কি আমরা এটা ক্রস গুণফল বের করে করতে পারবো? আমার তো মনে হয় না যে এত সময় আসলে দেওয়া হবে। এখানে আমাদের একটা শর্টকাট ট্রিকস ও রয়েছে। কি শর্টকাট ট্রিক? i, j, k এগুলার সহগগুলো আমরা জানি যে এগুলার আমরা যদি সহগের অনুপাতগুলো বের করি, আমি দেখাচ্ছি যে 1/m এখানে কি আমরা কি করেছি? এখানে আমরা কিন্তু বেশি কিছু করিনি। এই যে প্রতিটা i তোমরা যদি আমার কার্সরের সাথে ফলো করো তাহলে কিন্তু পুরো স্ক্রিনের মধ্যে আমি কোথায় লেকচারটা দিচ্ছি সেটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে? তো দেখো এখানে আমরা কি করেছি? এখানে আমরা কিন্তু শুধুমাত্র যে i, j, k এগুলোর অনুপাত মানে i এর সাথে i এর অনুপাত এগুলো যদি আমরা বের করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে সমান্তরাল হলে মানে কোন ভেক্টর দ্বয় যদি দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এই কন্ডিশনটা আসলে মেনে চলে। তো এই ক্ষেত্রে এই কন্ডিশনটা যদি না জানা থাকে তাহলে আসলে একটু সমস্যা। কেননা ক্রস গুণফল বের করে জিনিসটা সলভ করা আসলে ভর্তি পরীক্ষায় এত সময় পাওয়া যাবে না এমসিকিউ সলভ করার জন্য। তো আমাদের এই উত্তরটা হবে +2। তো এবার আমরা আমাদের পরের প্রশ্ন দেখি। এই প্রশ্নটাও আগের প্রশ্নের মতোই। কিন্তু এখানে বলা রয়েছে যে A ও B এই ভেক্টরদ্বয় যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে m এর মান কত হবে? তো আমরা কি জানি লম্ব হলে কি হবে? ভেক্টরদ্বয়ের ডট গুণফল যদি 0 হয় তাহলে কি হয়? তাহলে কিন্তু ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী মানে ভেক্টরদ্বয়ের ডট গুণফল যদি ডট গুণফল 0 হলে ভেক্টরদ্বয় লম্ব হয়। তো এখানে আমাদের কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে ভেক্টরদ্বয় লম্ব হবে। তো প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। তাড়াহুড়া করা যাবে না যে কখন সমান্তরাল বলা হয়েছে কখন লম্ব বলা হয়েছে। আচ্ছা, আমাদের মাহফুজুর রহমান ভাইয়া, সাকিবুল নাহার আপু বলে দিয়েছে উত্তরটা 7 হবে। আচ্ছা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আসলে আমাদের সাথে রেসপন্স করছো। এতে আসলে আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী ক্লাসগুলো আসলে কিভাবে নিতে হবে। তো বন্ধুরা তোমাদের যেকোনো সাজেশন থাকলে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। যে আমাদের ক্লাসগুলো তোমরা এই ওয়েতে চাও কিনা? মানে আমাদের পরবর্তীতে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস হবে আমাদের ১ম ৮ টা ক্লাসে যে কেউ জয়েন করতে পারবে। তো তোমরা কিন্তু তোমাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবে। যে আমরা যেভাবে বিভিন্ন প্রশ্ন মানে পুরো চ্যাপ্টারটা সিরিয়ালি একভাবে না পড়ে আমরা হচ্ছে কি করছি একখান থেকে অন্যখানে চলে যাচ্ছি এক প্রশ্ন থেকে আরেক প্রশ্ন চলে যাচ্ছি মানে বিভিন্ন টাইপের মধ্যে আসলে আমরা তোমাদেরকে অভ্যস্ত করার চেষ্টা করছি কেননা ভর্তি পরীক্ষায় যেটা হয় ভর্তি পরীক্ষায় কিন্তু শুধু ফিজিক্স ফার্স্ট পেপার থাকবে না ভর্তি পরীক্ষায় ফিজিক্স ফার্স্ট সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট সেকেন্ড বায়োলজি ফার্স্ট সেকেন্ড এর পাশাপাশি ইংলিশ থাকতে পারে তো এখানে আসলে যেটা হবে যে এত কিছু আসলে একসাথে মাথায় থাকাটা একটু টাফ এই কারণে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে মাথা ঠান্ডা করে অ্যান্সার করতে হবে তাহলে আসলে মানে ভর্তি পরীক্ষায় খুব যে কঠিন প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেটা না। আচ্ছা, মাহফুজুর রহমান ভাইয়া বলেছেন কোয়েশ্চেন সলভিং মেথড ইস দ্য বেস্ট। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় কেননা এতে করে আমি যেহেতু দেখাচ্ছি যে প্রশ্নটা আসলে কিভাবে সলভ হচ্ছে, এতে করে আসলে বোঝা যায় যে আমাদের হচ্ছে বেসিকে কোথায় সমস্যা সেটাও ক্লিয়ার হয়ে যায়। শুধু বেসিক পড়লে যেটা হয় যে হচ্ছে ওখানে কিন্তু প্রশ্ন সলভ না করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ১ম এবং শেষ কথা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি তুমি প্রশ্ন সলভ করতে পারবে। এটাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য দরকার। ওকে। তো আমাদের ক্লাস প্রায় আচ্ছা ৫০ মিনিটের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আমার পরের প্রশ্নে চলে যাই। যে একটি কাঠখণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ২০০ নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকর বল কত? ওকে। তো এখানে আমরা যদি দেখি যে এটা আমাদের ২০০ নিউটন বল। এই ২০০ নিউটন বলের সাথে আমরা কি করছি একটা থিটা কোণে। এই থিটা কোণে আমরা কি করছি? বলটা টানছি। আচ্ছা। তো বলটা আমরা টানা হচ্ছে মানে বস্তুটা কোন দিকে যাচ্ছে? কাঠের বস্তু আমরা যদি এই যে এই দাগটাকে, এই নিচের দাগটাকে এটা আমরা ধরে নিচ্ছি আমাদের কাঠের বস্তুটা। এই কাঠের বস্তুটাকে আমরা কি করছি? কাঠের বস্তুটাকে আমরা ২০০ নিউটন বলে টানছি। কোথার সাথে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। আচ্ছা, আমরা যদি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানি তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের উপাংশ কাজে আসবে। তো আমরা কি জানি? আমাদের এর নিচের মানটা কত হবে? নিচের মানটা হবে ২০০ cos 60 ওকে? তো এই যে cos 30, cos 60, cos 90 এগুলোর মানগুলো কিন্তু মনে রাখতে হবে। কেননা এগুলোর মান যেহেতু এটা ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন, যদিও 13-14 সালে ক্যালকুলেটর অ্যালোড ছিল কিন্তু এখন নেই। কিন্তু এই প্রশ্নটা ক্যালকুলেশন ছাড়াই সলভ করা যায়। আমি দেখেছি আমার অনেক বন্ধু উত্তর দিয়ে দিয়েছে। তো বন্ধু তোমাদের উত্তরটা ঠিক আছে। ওকে।
তো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি যে A ক্রস B ভেক্টরটি A এর সাথে কত কোণ তৈরি করে? ওকে? এই প্রশ্নটা তোমরা কি উত্তর বলতে পারবে? 10 সেকেন্ড সময়। আচ্ছা, শাহিদুজ্জামান ভাইয়া বলেছেন 90। আচ্ছা ভাইয়া, তারপরে রিয়াজ ভাইয়া বলেছে সি। আচ্ছা, আমি তাহলে দেখিয়ে দিই। এটা কি ছিল? আমরা আমাদের ক্রস গুণফলের ক্ষেত্রে কি জানি? ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল কোন দিকে ক্রিয়া করে? এ ও বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে অথবা লম্ব বরাবর নিচের দিকে। তো এখানে এই যে আমরা যে নীল দাগটা দেখতে পাচ্ছি এখানে, এই যে নীলটাই হচ্ছে আমাদের এ ক্রস বি এর দিক। আমরা এটাকে ধরলাম সি দিয়ে প্রকাশ করি। তো এই এ ক্রস বি এর উত্তরটা আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের চেয়েছে যে এ ক্রস বি মানে আমাদের এখানে যে ফলাফলটা সেটা এ ভেক্টরের সাথে কোন কোণ। তোমরা যদি এখানে চিত্র দেখো যে এখানে আমি আসলে একটা প্রায় 3D চিত্র আনার ট্রাই করেছি। যে এই কোণটা, হ্যাঁ এই কোণটা হচ্ছে আমাদের কি এ ক্রস বি এর সাথে এ এর কোণ। তো আমরা দেখতে পাচ্ছি কোণ 90 ডিগ্রি। তো আমাদের উত্তরটা হবে 90 ডিগ্রি। তো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। যেখানে কি ছিল এ বি সি তিনটা ভেক্টর, এ ডট বি ইজ ইকুয়াল টু 0, এ ক্রস বি এ ক্রস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এ এর সমান্তরাল কি হবে? তো বন্ধুরা আমি এই প্রশ্নটার মেথডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর আমি বলে দিব না, এটা তোমরা নিজেরা বের করবে। দেখো এক্ষেত্রে কি হয়েছে, এ ডট বি এটা ইজ ইকুয়াল টু যেহেতু 0, তার মানে কি এ ও বি পরস্পর লম্ব। আবার এ ডট সি এটা ইজ ইকুয়াল টু 0। তো কি বোঝা যাচ্ছে যে এ এর সাথে বি ও সি উভয় কিন্তু লম্ব বরাবর আছে। তো এখন যেহেতু বলা হয়েছে যে এ এর সমান্তরাল কি হবে, তো বন্ধুরা এই জিনিসটা তোমরা একটু নিজেরাই চেষ্টা করবে যে এই জিনিসটা কি হবে। যদি তোমরা না পারো আমি পরবর্তীতে এই প্রশ্নটা আবার আসবো, কোনো সমস্যা নেই। শাহিদুজ্জামান ভাইয়া অলরেডি বলে দিয়েছেন উত্তরটা কি হবে। হৃদয় কুমার ভাইও আমাদের উত্তরটা জানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের উত্তরটা ঠিক আছে ভাই। এমডি নাজির ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন ছিল যে এ এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি হলে সি ডট এ ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, এটা আমাকে কে বলতে পারবে এটার উত্তর কি হবে? 2 সেকেন্ড সময়। আসলে সময়গুলো বেশি দেওয়া হচ্ছে। টাইপ করার জন্য 1 সেকেন্ড। আচ্ছা, বোঝা যাচ্ছে যে তোমরা আসলেই অনেক পারো, জিনিসটা আসলে অনেক ভালো। যে হচ্ছে এই জিনিসগুলোতে আসলে সময় ওয়েস্ট করা যাবে না, কেননা এরপরে আমাদের আরো অনেক আছে। আমাদের প্রায় 5-6 জন ভাইয়া উত্তরটা দিয়ে দিয়েছে যে ভাই আপনাদের উত্তরটা সম্পূর্ণ ঠিক আছে। তো যারা উত্তর দিচ্ছেন না তারা কি মানে আমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমার লেকচার, তাহলে আপনারা আমাকে শেষে জানাতে পারেন, লিখে রাখতে পারেন বা আপনারা কমেন্ট করতে পারেন। তো কেননা আমি মাইকগুলো আনমিউট করছি না, কেননা এতে করে আসলে অনেক মাইক আনমিউট হয়ে গেলে আপনাদের শুনতে সমস্যা হবে। তো আমি শেষে ডিসকাশন সেকশনে যাব। তো সেখানে আমি সবার মাইকটাই আনমিউট করে দিব। তখন আপনারা আমার লেকচারে যে কোনো প্রবলেম বললে আমি আবার স্লাইডে দিয়ে সেটা বুঝিয়ে দিব। তো এর পরবর্তীতেও আসলে আমাদের প্রবলেম সলভিং ফিচার আছে। সেখানে আপনারা প্রশ্ন করলেও আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। ওকে। এবার আমি যদি নদীর নৌকাতে যাই, যে নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে 10 মিটার পার সেকেন্ড এবং স্রোতের প্রতিকূলে 6 মিটার পার সেকেন্ড, নৌকা কত কোণে চালনা করলে সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে? ওকে। এই প্রশ্নটা কিন্তু রিসেন্টলি আমাদের সাস্টের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে এসেছিল। তো এখানে উল্লেখ করা হয়নি রেফারেন্সটা। তো এই প্রশ্নটা আমরা কি জানি, আপনারা যদি আমাদের বেসিক ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সেখানে তোমরা এই স্লাইডটা পাবা। সেখানে আমি আসলে বুঝেছিলাম যে নদীর ন্যূনতম দূরত্বে কি হয়, প্রস্থ বরাবর মানে কখন আসলে কিভাবে উত্তর করতে হয়। যেহেতু এখানে আমরা কি ট্রিক্স জানি, এখানে যেহেতু বলা হয়েছে যে সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে, সোজা অপর পারে মানে কি এটা কিন্তু লম্বালম্বী নদী পার, আড়াআড়ি নদী পার, প্রস্থ বরাবর নদী পার, যে কোনো কিছু হতে পারে। এখানে আমি এটা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো
তাহলে বুঝবে যে এটা আসলে মানে কিভাবে বের করছে। এখন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি না। এখানে থেকে আমি শুধু সূত্রটা দেখাচ্ছি যে এখানে সূত্রটা কি ছিল? আলফা ইজ ইকুয়াল টু কস মাইনাস ভি বাই ইউ। ভি হচ্ছে স্রোতের বেগ আর ইউ হচ্ছে নৌকা বা সাঁতারুর বেগ। ওকে? তবে এখানে যেটা সমস্যা আছে, এখানে একটা প্রশ্নটাতে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে কিন্তু আমাদের স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে জিনিসটা ছিল। তো আমরা কি জানি? স্রোতের অনুকূলে যদি আমরা নৌকার বেগটা বের করতে যাই তাহলে কি ইউ প্লাস ভি, অর্থাৎ নৌকার বেগের সাথে কি স্রোতের বেগটাও যোগ হয় যখন আমরা স্রোতের অনুকূলে বের করতে যাই। আর আমরা যখন স্রোতের প্রতিকূলে বের করতে যাই তখন আমরা কি হয়? তখন হচ্ছে নৌকার স্রোতের বেগ, নৌকার এটা একটা উভয় বিয়োগ হয়। ওকে? যে মাহফুজুর রহমান ভাই উত্তরটা বলে দিয়েছেন। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। তো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে ইউ আর ভি এই দুটাকে বের করতে হবে। ইউভি বের করে তারপর তোমরা যদি সূত্র এপ্লাই করে দাও তাহলে তোমরা এখানে উত্তরটা পেয়ে যাবে। তো এখানে এটাই ট্রিক্স ছিল যে এখানে আসলে নৌ নৌকার বেগ আর স্রোতের বেগটা সরাসরি দেওয়া নেই। তো এবার আমরা যদি পরে আরেকটি নদী নৌকার প্রশ্ন দেখি, যে স্রোত না থাকলে যে সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন 2 কিলোমিটার পার আওয়ার। ভাইয়া এটা কি ইউনিভার্সিটি এর ক্লাস? ইউনিভার্সিটি এর ক্লাস বলতে ভাইয়া এটা আসলে ইউনিভার্সিটি প্রিপারেশন, ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের ক্লাস হচ্ছে। তুমি যদি সেটা মিন করে থাকো তাহলে হ্যাঁ, সেটা একটা ভার্সিটি অ্যাডমিশনের প্রথম লেকচার। ওকে? তো আমরা যদি এই প্রশ্নটা দেখি, এটা আমাদের আগের প্রশ্নের মতোই। তো এখানে আসলে আমি ডিরেক্ট উত্তরটা দেখিয়ে দিয়েছি যে আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 2 বাই ভি। এখানে একটা কথা আছে, এই প্রশ্ন সলভ করার একটা সহজ সমাধান রয়েছে, ট্রিক্স যেটাকে বলা যায়। এখানে দেখো, এখানে যদি হচ্ছে আমাদের দেখা যায় যে স্রোতের বেগ, স্রোতের বেগের থেকে যদি সাঁতারুর বেগ কি হয়, সাঁতারুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে? স্রোতের বেগ থেকে সাঁতারুর বেগ দ্বিগুণ হলে, এটা শুধু ক্ষেত্রমধ্যে কিন্তু এই কন্ডিশনের জন্যই, যে স্রোতের বেগ যদি সাঁতারুর বেগের দ্বিগুণ হয় তাহলে কি হয়? তাহলে আমাদের উত্তরটা সর্বদা 120 ডিগ্রি আসে। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা আসলে অনেক আসে, যে অনেক সময় এইটাই আমরা দেখতে পারি এখানে 4 কিলোমিটারের জায়গায় 6 কিলোমিটার, আবার হচ্ছে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার এভাবেও দেওয়া থাকতে পারে। তো এটা আসলে যদি দ্বিগুণ দেখো যে স্রোতের বেগের থেকে সাঁতারুর বেগ দ্বিগুণ, তাহলে এটা তোমরা 120 ডিগ্রি দাগায় দিতে পারো। হ্যাঁ, আমরা পরে এরকমই আরেকটা প্রশ্ন দেখেছি যে একটি সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরিয়ে একটি নদীর অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছে স্রোতের সাথে তার দিক কত হবে? যেহেতু দ্বিগুণ বেগ এখানে ডিরেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, তো এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, মাহফুজুর রহমান ভাই বলছেন কজ ইনভার্স ছোট বাই বড় এরকম করে করতে পারি কি? হ্যাঁ ভাই, ছোট বাই বড় এটা আসলে করা যায়, কিন্তু আসলে যদি তুমি প্রশ্নে দেখো যে স্রোতের বেগ বড় দিয়ে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু প্রশ্নটা একটা ট্রিক্স থাকে। যে স্রোতের বেগের থেকে সাঁতারুর বেগ যদি কম হয়, এটা যদি তোমরা নিজেরাও চিন্তা করো তাহলে কিন্তু বুঝতে পারবে। স্রোতের বেগ যদি বেশি হয় তুমি কিন্তু কখনো সাঁতরে অপর পারে যেতেই পারবে না। তো সেখানে ক্যালকুলেশনেরও ইয়ে থাকে, তো এটা প্রশ্ন বুঝতে হবে যে ছোট মানটা কার আর বড় মান কার। ট্রিক্স পড়ার একটা সহজ নিয়ম হচ্ছে, ট্রিক্স গুলো থেকে মানে একটা রিস্ক আছে। ট্রিক্স এর ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা মনে রাখতে হয়। যেহেতু আমরা কজ ইনভার্স ছোট ভাই বড়, ওখানে কিন্তু তোমার উপরে স্রোতের বেগ ছিল আর নিচে কি ছিল? নিচে সাঁতারুর বেগ ছিল। তো ছোট ভাই বড়, হ্যাঁ, এটা যেহেতু ইন্টার লেভেলে দেওয়া হয় না, এত কঠিন লেভেলের প্রশ্ন করা হয় না, তো এটাও মনে রাখা যাবে। তবে তোমাকে বুঝতে হবে যে কোনটা সাঁতারুর বেগ আর কোনটা স্রোতের বেগ, এই জিনিসটা মাথায় রেখে যদি উত্তর করতে পারো তাহলে কোনো সমস্যা নেই, তোমার নিয়মটা হবে। তো এবার আমরা একটু আমাদের শেষের দিকে আসি, যে একটি ভেক্টর ভি সলিনয়েড হবে কখন? এটা আসলে একটা সহজ প্রশ্ন, এটার উত্তরটা আমরা আশা করছি যে তোমরা যদি থিওরিতে থাকো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যে একটি ভেক্টর কখন সলিনয়েডাল হয়। হুম। শাহিদুজ্জামান ভাইয়া প্রথম থেকে আমাদের উত্তরগুলো দিয়ে আসছেন, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হৃদয় কুমার ভাইয়া, মাহফুজুর রহমান ভাইয়া, আপনারা আসলে প্রথম থেকে উত্তরগুলো দিয়ে আসছেন। সীতা বাসাক, আচ্ছা, তো এখানে আমরা বুঝতে পারছি এ হবে। আচ্ছা, এরকমই আমরা আরেকটা প্রশ্ন দেখি, যেখানে একটা ভেক্টর দেওয়া রয়েছে, ভেক্টরটা অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি হবে? আচ্ছা, অঘূর্ণনশীল হওয়ার শর্তটা কে বলতে পারবে? কখন একটা ভেক্টর অঘূর্ণনশীল হয়? এটা আমরা একটু আগে একটা প্রশ্ন সলভ করেছিলাম। বি। আচ্ছা, জি ভাই, আপনাদের উত্তর ঠিক আছে। আচ্ছা, তো প্রশ্নে কিন্তু পরীক্ষায় খেয়াল রাখতে হবে, এখানে দেখবেন যে অঘূর্ণনশীলের জায়গায় অন্য কিছু লিখে দিয়েছে, ঘূর্ণনশীল লিখে দিয়েছে। তখন কিন্তু আর এভাবে এটা কার্ল, আমরা যে বলতে পারি যে কার্ল শূন্য হলেই, যদি হচ্ছে যে কার্ল ভি এটা ইজ ইকুয়াল টু জিরো হলে অঘূর্ণনশীল, তখন কিন্তু আর এটা আসবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে প্রশ্নে কি বলা হয়েছে।
ওকে। তো এবার আমরা যদি একটা প্রশ্ন দেখি, আমাদের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের যে এ ও বি দুটো ভেক্টর দেওয়া রয়েছে। ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কি হবে? ওকে। এটা আমি যদি একটা চিত্র দেখাই, এই ক্ষেত্রফলের কনসেপ্টটা আমাদের পরবর্তী লেকচারগুলোতেও কাজে লাগে। আমরা যখন লেখচিত্র বা অন্য কিছু করব তখন আসলে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আচ্ছা ভেক্টর চ্যাপ্টার নিয়ে একটা কথা বলি। ভেক্টর চ্যাপ্টারটা যে যত ভালো পারবে ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টারে সে ভালো পারবে। ভেক্টর দিয়ে শুরু তো ভেক্টর চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে ভর্তি পরীক্ষায় কঠিন প্রশ্ন সেভাবে আসে না। পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে যেভাবে আসে। তো এই প্রশ্ন এখান থেকে সহজ প্রশ্নগুলোই আসে কিন্তু একটু ঘুরায় আসে। তাই ভেক্টর চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। কেননা এই ভেক্টর থেকেই আসলে তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আর ভর্তি পরীক্ষার জন্য আমি কাউকে রিকমেন্ড করব না কোনো কিছু মুখস্থ করার জন্য। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। প্রতিটা কনসেপ্ট বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি কনসেপ্টের সমস্যা থাকে যে আমাদের যারা হচ্ছে কনসেপ্টের যাদের হচ্ছে সমস্যা থাকবে আমরা দরকার হলে কনসেপ্ট গুলো নিয়েও লেকচার পাবলিশ করব। সেটা সমস্যা নেই। আচ্ছা, মাহফুজুর রহমান ভাই উত্তরটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, এটা আমি আর সলভ করাচ্ছি না। এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দেই। যে আমরা যদি ক্রস গুণফল করি তাহলে আসলে কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব যে সামান্তরিকের দুটি। এখানে সামান্তরিকের বদলে ত্রিভুজ দেওয়া থাকতে পারে, রম্বস দেওয়া থাকতে পারে, বর্গক্ষেত্র দেওয়া থাকতে পারে। তো বর্গক্ষেত্র দিলে ভিক্টরদের মানটা সমান হবে। তো এটা আসলে কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। তো আসলে এখানে প্রতিটা ক্ষেত্রেই তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সূত্র একই জিনিস হবে না। সূত্রগুলো কিন্তু ভ্যারি করবে। ওকে। তো এবার আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, এবার আমরা আমাদের প্রথম অধ্যায় নিয়ে কিছু কথা বলি। যে বন্ধুরা প্রথম অধ্যায় থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না। তবে এই যে আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি যে কে তত্ত্বীয়ভাবে মহাকর্ষ তরঙ্গের ধারণা প্রস্তাব করেন? তো এই প্রশ্নটার উত্তর আমাকে কে দিতে পারবে? এটা যদিও প্রথম অধ্যায় থেকে আসা কিন্তু এই প্রশ্নটা আসলে ফিজিক্সের অন্যখান থেকে আমরা পাই। আচ্ছা, মাহফুজুর রহমান ভাই বলেছেন সি। আচ্ছা, আর কেউ? শিফাত ভাই বলেছেন বি। আনিকা আপু বলেছেন ডি। এই যে এটা একটা প্রথম প্রশ্ন আমি দেখলাম যেখানে তোমাদের সবার উত্তর আলাদা আলাদা হয়েছে। তো এই প্রশ্নটার উত্তর আমি বলে দিচ্ছি না। এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা বইয়ের প্রথম অধ্যায়ে আছে, এটা তোমরা দেখে নেবে যে কার উত্তরটা আসলে ঠিক হলো। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় আসলে এটা প্রশ্ন খুবই কম। মানে এই ধরনের প্রশ্ন আসলে হচ্ছে আসে না খুব বেশি। তবে এগুলো আসলে একটু মাথায় রাখতে হবে যে আসতেও পারে। তো ভর্তি পরীক্ষায় আমি যদি দেখি যে এর পাশাপাশি আমরা ম্যাথ কি দেখতে পারবো। এই যে আমি এখানে একটা ম্যাথ দেখিয়েছি। একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধে একটু ত্রুটি আছে। তো এটা যেহেতু একটা ত্রুটিযুক্ত ত্রুটির ম্যাথ, তো আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? এই ধরনের প্রশ্নগুলো আবার ভর্তি পরীক্ষায় আসে। তো এখানে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে এমন প্রশ্নই দিবে বা এমন ধরনের ক্যালকুলেশনে দিবে যেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়। যেসব ক্ষেত্রে ক্যালকুলেটর অ্যালাউ করে না। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তোমরা যদি পরীক্ষায় দেখো, আচ্ছা সাবিকুন নাহার শারমিন আপু বলে দিয়েছে উত্তরটা। আচ্ছা আমরা দেখি এটা কি হয়। আচ্ছা, অনেকেই বলছে উত্তম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এই প্রশ্নটার আমি যদি ইয়াটা দেখিয়ে দেই যেটা কিভাবে করতে হয়। যে আমরা কিন্তু গোলকের আয়তন নির্ণয়ের সূত্র জানি। ওকে? তো আমরা যদি সেই সূত্রে আমরা কি করব? আমরা যদি ত্রুটি বের করতে যাই, তাহলে আমরা ত্রুটির সূত্র কি জানি? ডেল ভি বাই ভি ইনটু 3 টা কোথা থেকে এসেছে? এই যে আমাদের যে সূত্র, এখানে যেহেতু যেটা সহগ থাকে সেটা সামনে চলে আসে গুণ অবস্থায়। তো ডেল আর বাই আর। আর এর জায়গায় কি বসে? আর এর জায়গায় 0.2 মানে যেটা ত্রুটি সেটা ডিভাইডেড বাই 2.5। এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি, হ্যাঁ আর এর পাওয়ার জি, ওই আর এর পাওয়ারটাই সামনে চলে আসে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা এটা সলভটা পেয়ে যাব। যে এখান থেকে আসলে তো বন্ধুরা তোমরা একটা প্রশ্ন যে সমস্যায় পড়েছো সেটা হচ্ছে আমাদের আগের প্রশ্নটা। তো এটার উত্তরটা তোমরা হচ্ছে আমাদেরকে জানিয়ে দিও। কিভাবে জানাবা? আমাদের যে প্রিমিয়াম গ্রুপটা আছে, তোমাদের যারা এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আন্ডারে আছো, তোমাদের নিয়ে যে গ্রুপ আছে সেখানেই তোমরা আমাদের উত্তরগুলো জানাতে পারো। তা আমি দেখবো শেষ পর্যন্ত কার উত্তরটা ঠিক হয়। ওকে।
তো এবার হচ্ছে আমাদের আজকের লেকচার এতদূরই ছিল। আমি চেষ্টা করেছি সবগুলো টপিক ক্লিয়ার করার। তবে এখানে আমি বলে দেই, আমি ভেক্টর একটা টপিক বাদ দিয়েছি। সেটা হচ্ছে আপেক্ষিক বেগের বিষয়টা। আপেক্ষিক বেগ নিয়ে আমরা আমাদের পরবর্তী লেকচার অর্থাৎ গতির লেকচার যখন আলোচনা করব তখন আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। কেননা ওখানে যেহেতু বেগের বিষয় রয়েছে, ওইজন্য মানে ওখানে বেগ, ভেক্টর দুটোই কাজ হয়। তো এই জিনিসগুলো আমি এই লেকচারে দেখাইনি। এই জিনিসগুলো আমি পরবর্তী লেকচারে বেগ পড়ার সময় সম্পূর্ণ লেকচার আলোচনা করব। বৃষ্টির বেগ, বৃষ্টির ছাতা, এগুলো অনেক কিছু আছে। এগুলো আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ওই টপিকটা আমি এখানে আলোচনা করিনি। ওকে। তো এখন যারা আমাদের সাথে এতক্ষণ ধরে লেকচার দেখছিলে, তোমাদের তোমাদের এখানে যারা হচ্ছে আমাদের কোর্সের আন্ডারে আছো আর কি, প্রিমিয়াম, তো তোমাদের জন্য আমাদের একটা অ্যাসাইনমেন্ট রয়েছে। এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিই। কোসাইন টপিকের প্রবলেম। আচ্ছা ভাই, আমি দেখছি। তুমি তুমি কি কোসাইন টপিকটা মানে কি ওই যে ত্রিমাত্রিক দিক ওইটার কথা বলছো? জি। আচ্ছা, কোসাইনের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমি যদি অ্যাসাইনমেন্টের বিষয়টা বুঝিয়ে দেই যে অ্যাসাইনমেন্টটা কি করতে হবে। অ্যাসাইনমেন্টটা তোমরা যেভাবে সাবমিট করবে, যে তোমরা প্রথমে আমাদের অ্যাপে যাবে, অ্যাপে গেলে তোমরা এই ইন্টারফেসটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা যেটা করবে, এই যে প্রবলেম সলভিং ফিচার, এখানে যে তোমরা কিন্তু তোমাদের প্রবলেম গুলো আমাদেরকে জানাতে পারো। এছাড়া এই প্রবলেম সলভিং ফিচারে যাবে, যে সেখান থেকে কি করবে, তোমাদের সামনে এরকম ফেজ আসবে। তারপর তোমরা যেটা করবে যে এখানে সাবজেক্ট সিলেক্ট করবে ফিজিক্স। ওকে। এখানে সাবজেক্ট ফিজিক্স সিলেক্ট করার পর তাই প্রবলেম টাইটেল দেবে হচ্ছে অ্যাসাইনমেন্ট 01 ফিজিক্স। অ্যাসাইনমেন্ট 01 দিয়ে, আচ্ছা আমি যদি জিনিসটা লিখে দেই, তারপর তোমরা ছবি তুলে পাঠিয়ে দিবে। এটা আসলে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে যেটা ট্রিক্স, যে তোমাদেরকে, আচ্ছা আমি যদি আগের স্লাইডে যাই, এই প্রশ্নটা এক পৃষ্ঠার মধ্যে সলভ করতে হবে। মানে এখানে তুমি একটা পৃষ্ঠার বেশি সলভ করতে পারবে না। দরকার হলে তোমরা এই প্রশ্ন যদি সর্বোচ্চ 3টা করে লাইনের মধ্যে সলভ করতে পারো, তাহলে আসলে তোমাদেরকে প্র্যাকটিস হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা কি ধরনের জায়গা পাবে। ওকে। তো এখানে আসলে খুব বেশি জায়গা ইউজ করা যাবে না। আমি বেসিক নেমে প্রবলেম গুলো সলভ চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি তোমরা লেকচার থেকে যে ট্রিক্স গুলো শিখেছো, লাস্ট লেকচারে আমি যেগুলো দেখিয়েছিলাম সেই লেকচার গুলো ট্রিক্স এর আন্ডারে তোমরা সলভ করবে। প্রতিটা প্রশ্ন আমার জানা মতে এগুলো প্রশ্ন সলভ করতে আসলে 2-3 লাইনের বেশি লাগবে না। তো এবার আমি মাইকটা আনমিউট করে আগে তোমাদের সাথে একটু কথা বলে আমি আমার স্ক্রিন শেয়ারটা আপাতত অফ করে দিচ্ছি। পরে আমি এটা আবার অন করব যদি দরকার পড়ে আর কি। আচ্ছা, মুক্তি তালুকদার ভাই বলেছেন যে আজকের পিডিএফটা দিতে আছে। আচ্ছা, এখানে আমাদের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তোমরা এখানকার যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আন্ডারে আছো তারা আমাদের এই পিডিএফ গুলো তোমরা তোমাদের অ্যাপেই পেয়ে যাবে, সমস্যা নেই, আমি দিয়ে দিব। ওকে। তো তোমাদের যদি আজকের লেকচার নিয়ে কোনো সমস্যা থাকে, আমি মাইক আনমিউট করার অপশন দিয়েছি, এক এক করে বলতে পারো কারো যদি কিছু বলার থাকে। আর আমাদের হচ্ছে আর ক্লাস হচ্ছে কোসাইনের যে ক্লাস সমস্যাটা বললা ওটা আমরা লেকচারের সলভ করে পিডিএফ দিব গুলো ভাইয়া। আমাদের ক্লাস লেকচারের পিডিএফ গুলো হচ্ছে আমাদের লেকচার নোট সেকশনে পাওয়া যাবে, ক্লাসরুম সেকশনে, নোট সেকশনে পাওয়া যাবে আজকে রাত 9টার পর থেকে। আর যারা ক্লাসগুলা করতে পারো নাই তারাও হচ্ছে আজকে রাত 9টায় মানে ক্লাসগুলো আরেকবার দেখতে চাও বা যতবার খুশি ততবার দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আজকে রাত 9টায় তোমরা যে সেকশনে ক্লিক করে তোমরা ভিডিওটাতে মানে আমাদের ক্লাসটাতে জয়েন হয়েছো, সেখানে তোমরা ভিডিওটাকে পাবা। যে ভিউ রেকর্ডেড ভিডিও নামে একটা অপশন পাবা, সেখানে ক্লিক করলে তোমরা সেই জিনিসটা পাবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এই ক্লাসটা আগামীকালকে তুমি দেখতে চাও, সেই ক্ষেত্রে হবে যে তোমাদের একদম নিচে একটা অপশন আছে তোমার পাস্ট ক্লাস মানে বিগত ক্লাস সমূহ, সেখানে ক্লিক করলে আমাদের যে 40টা লেকচার, 40টা সলভ ক্লাস প্রত্যেকটাই তোমরা পাবা। যতবার খুশি ততবার তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, আমাদের লেকচার নিয়ে কি কারো কোনো কথা আছে? আপনারা চাইলে বলতে পারেন। ভাইয়া এটার পরীক্ষা হবে কবে? এই এই লেকচারের উপর ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই লেকচারের উপর। আচ্ছা এই ভাইয়া। লেকচারের উপর আগামীকালকে রাত না ভাইয়া, 8টায় রাত 7টায় পরীক্ষা হবে। আজকে আজকে রাতে তো ভাইয়া। আজকে না, আগামীকালকে প্রতি ক্লাসের আগে।
না, আমার এই লেকচারটা কালকে ছিল না। হ্যাঁ হ্যাঁ, কালকে ছিল আচ্ছা তো, আচ্ছা, মানে প্রত্যেকটা বুঝতে পারছি। ক্লাসের আগে আচ্ছা ধরো আচ্ছা, যে বলতে পারছি। পরবর্তী ক্লাস তো রসায়ন। রসায়ন এখন থেকে প্রতিদিন রাত 9টার পরিবর্তে প্রতিদিন রাত 8টায় আমাদের ক্লাসগুলো হবে, এবং সন্ধ্যা 7টায় তোমাদেরকে হচ্ছে পরে ক্লাস টেস্ট হবে। মানে আজকের যে ক্লাস, পরবর্তী ক্লাসের 1 ঘন্টা আগে সেই ক্লাসের ক্লাস টেস্ট হবে, এবং ওই ক্লাস টেস্টটাতে তোমরা 1 ঘন্টা ব্যাপী যারা অংশগ্রহণ করবে, ধরো হচ্ছে 7টা বাজে পরীক্ষা শুরু হলো, তুমি হয়তো 7টা 10-এ এসেছো, তুমি পরীক্ষা দিতে পারবা, সমস্যা নাই, বা এই পরীক্ষাটা যে কোনো সময় দেওয়া যাবে। তুমি যদি 3 দিন পরেও দিতে চাও তুমি দিতে পারবা। ভিউ পাস্ট এক্সাম নামে বাটনে গিয়ে ক্লিক করলে তুমি বিগত এক্সাম গুলো দিতে পারবা। তবে ওই দিন মানে আগামীকালকে রাত 8টার মধ্যে যারা সর্বোচ্চ স্কোর করবে, তাদের মধ্যে যারা প্রিমিয়াম ইউজার আছো, তারা আসপেক্ট সিরিজের পক্ষ থেকে একটা ফিজিক্স আসপেক্ট ফিজিক্স একটা বই গিফট হিসেবে পাবে। এভাবে যত দিন আমাদের ক্লাস চলবে ততদিনে কিন্তু তোমাদের পুরস্কারের ব্যবস্থা আছে। আর আরেকটা কথা হচ্ছে, একজন শুধু একবারই পুরস্কার পাবে। তা আমরা আশা করব না কেউ হচ্ছে শুধু পুরস্কারের লোভে পড়বে। মানে সে পরীক্ষাতে যদি ভালো করে, সেটা কিন্তু তোমার জন্য এর চেয়ে আরো বড় পুরস্কার। তো পুরস্কারটা জাস্ট তোমার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন, যে তুমি এডমিশন এডিশনের পক্ষ থেকে, আসপেক্ট সিরিজের পক্ষ থেকে একটা গিফট পেলে। তো আমরা চেষ্টা করব যে হচ্ছে এই জিনিসটা, মানে পরীক্ষাটা প্রতিনিয়ত আমাদের কিন্তু একদম শিডিউল করা আছে। আর তোমরা যে যে প্রবলেমগুলো পাবা, প্রবলেমগুলো অবশ্যই আমাদের প্রবলেম সলভিং সেকশনে জানাবা। আমাদের শিক্ষকরা কন্টিনিউয়াস এগুলোর উত্তর দিয়ে যাবেন। তার পাশাপাশি প্রতি শুক্রবার আমাদের সলভ ক্লাস আছে। সকাল 9টায় পদার্থবিজ্ঞান, দুপুর 12টায় রসায়ন, দুপুর 3টায় ম্যাথমেটিক্স, এবং সন্ধ্যা 6:30টায় আমাদের হচ্ছে বায়োলজি, এবং শুক্রবার রাত 9টায় আমাদের সাপ্তাহিক পরীক্ষা। তো তোমরা কিন্তু রুটিন গুলোকে মেনটেন করতে হবে। আমরা যেভাবে সাজিয়েছি, তোমরা যদি সেই রুটিন গুলোকে মেনটেন করে পড়ালেখা করো, আশা করা যায় কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা আসলে নিরাশ হয়ে ফিরবে না। তো যাদের এই খুবই স্বপ্ন আছে একজন পাবলিকিয়ান হওয়ার, তারা আগামী 75টা দিন তোমরা এডমিশন অ্যাসিস্ট্যান্টের দিক নির্দেশনাগুলো শোনো। জাস্ট এই 75টা দিন তোমার লাইফ থেকে আমরা চেয়ে নিচ্ছি। যদি এইগুলা তোমরা মেনটেন করতে পারো, আশা করছি বাকি যে জীবনটা তোমরা অনেক ভালোভাবে এবং গর্বের সহিত কাটাতে পারো। আর আমি একটা কথা বলে দিই যে আমাদের কিন্তু লেকচার গুলোতে যেটা হবে, যে আমি দুঃখিত যে এই লেকচারটা আসলে কালকে রাত 9টায় হওয়ার কথা ছিল, আমরা কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে এটা আজকে 3টায় এসেছে। এটা আমাদের এখানে আশা করছি যে অনেকেই জানেন। তো যেটা হবে যে 9টার পর থেকে তোমরা কিন্তু ওই আমাদের যে সিলেবাস সেটা পড়ার কিন্তু পরের দিনটা টাইম পাবা। তো পরের দিনটা পড়ে তারপরের দিন তুমি সন্ধ্যা 7টার মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে গিয়ে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তো এভাবে কিন্তু আমার মনে হয় যে আমরা যে রুটিনটা সাজিয়েছি, এতে কিন্তু তোমাদের জন্য পড়ার জন্য বলা যায় যে আমাদের সিলেবাস অনুযায়ী পর্যাপ্ত সময়। তো এর পাশাপাশি একজন ভাইয়া প্রশ্ন করেছিলেন পরীক্ষায় অটো সময় থাকবে কিনা। হ্যাঁ ভাইয়া, তুমি ওই 7টা থেকে 8টার মধ্যে যখনই পরীক্ষা দাও, আমাদের ডেইলি পরীক্ষা যেহেতু মানে খুব সম্ভবত 20 মিনিটের পরীক্ষা, 20 মিনিট পরে তোমাকে 20 মিনিটের মধ্যে তোমাকে সাবমিট করে দিতে হবে। তা না হলে তুমি পরবর্তীতে সাবমিট করতে পারবা না। তো এভাবে অটো 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 টাইমটা মেনটেন হবে। উইকলি এক্সামেও সেম, আমাদের প্রতিটা উইকলি পরীক্ষা হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার অনুরূপ রিসেন্টলি, মানে ওখানে এমসিকিউ থাকবে, পাশাপাশি রিটেন থাকবে, এবং মার্ক ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ আগের মতোই হবে। আগের মতো বলতে আগের সেশনের মতো। তো এখন আচ্ছা, আমাকে আর কেউ কি কিছু বলবে, নাকি হচ্ছে একজন ভাইয়া হচ্ছে কোসাইনের একটা প্রবলেম জানিয়েছিল, আমি সেটা সলভ করে দিতাম। সবার মাইক মাইক গুলো আপনারা চাইলে এখন আনমিউট করতে পারবেন, আমি অপশন দিয়ে দিয়েছি। কারো যদি কিছু বলার থাকে আমাদের স্লাইড নিয়ে বা কোনো সমস্যা নিয়ে, যে এই স্লাইডটা বুঝিনি, অত নাম্বার স্লাইডটা, বা কোনো সমস্যা, আপনারা জানাতে পারেন। আচ্ছা, আমার মনে হয় যে কারো মনে হয় সমস্যা নেই। তো আচ্ছা, কোসাইনের সমস্যাটা একটু কষ্ট করে কি আরেকবার বলবেন, কোন ভাইয়া বলেছিলেন? সে ভাইয়া কি আছেন? আচ্ছা, মাহফুজুর রহমান ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি কি এই জিনিসটা পুরো বেসিক থেকে বুঝে দিব, নাকি সূত্রটা জাস্ট বলে দিলেই হবে, যে কোসাইনের ওই 3টা সূত্র কিভাবে আসে একটু বলে দিলেই হবে? আচ্ছা ভাই, আসলে মানে কি সূত্রগুলো দেখিয়ে দিচ্ছে? আচ্ছা, আমি সূত্রগুলো দেখাই দিচ্ছি, আমি আমার স্ক্রিন শেয়ারটা একবার অন করছি। আচ্ছা, আমি মাইক গুলো একটু বলে দিলে হবে। আচ্ছা, আমি মাইক গুলো আনমিউটে রাখলাম, এর মাঝে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা জানাতে পারেন।
আচ্ছা, আমি এখানে একটা চিত্র বের করে আগে দেখাই। আমাকে একটু সময় দিন, আমি আসলে একটা চিত্র দেখাচ্ছি, তো ওই চিত্রটা দেখাইলে জিনিসটা আসলে ক্লিয়ার হবে। এখানে একটা ছবি আছে। পেয়ে গেছি। ওকে, তো ভাইয়া তোমরা যদি এই চিত্রটা দেখো, প্রশ্নটা দেখার দরকার নেই, এখানে আমি সূত্রটা বুঝাবো। দেখো এখানে কিন্তু আমাদের যে এ ভেক্টরটা ছিল, এই ভেক্টরটা কিন্তু একটা মান দিচ্ছিল, আমরা ধরে নিচ্ছি এই ভেক্টরটাই এ। তো এখানে দেখো এই ভেক্টরটা কিন্তু এই যে এক্স অক্ষের সাথে কি দেখা যাচ্ছে, এক্স অক্ষের সাথে আলফা কোণে, আবার কি ওয়াই অক্ষের সাথে কি বিটা কোণে, আর জেড অক্ষের সাথে কি গামা কোণে আছে। ওকে, এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রথমে যে এক্স অক্ষের সাথে যে আলফা কোণটা এটা ধরবো। আমাদেরকে এক্স অক্ষের একক ভেক্টরটা জানতে হবে। আমরা কি জানি, এক্স অক্ষের দিকে আমাদের একক ভেক্টর আই, ওয়াই অক্ষে বরাবর সেটা হচ্ছে জে, জেড অক্ষ বরাবর হচ্ছে কে। ওকে, তো আমরা যদি এক্স অক্ষের সাথে বের করতে যাই তাহলে আমরা কি, আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি যে একটা পুরো প্রসেস, এটা বলে আসলে আপনারা বাকিটাও বুঝে যাবেন। দেখেন আমরা এখানে কি মধ্যবর্তী কোণ নির্ণয় করছি, তাই না? আমরা কি করছি যে এ ভেক্টরটার সাথে কি করছি, এ ভেক্টরটার সাথে এক্স এর একটা কোণ বের করছি, দিক কোসাইন। এখন আমরা কি লিখতে পারি, আমরা এখানে হচ্ছে এ ডট বি, আমরা হচ্ছে আমাদের যেটা বেসিক সূত্র সেটাই লিখবো, কেননা এই যে কোনো মধ্যবর্তী কোণ আসলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি। ওকে, তো আচ্ছা, আমাদের এই এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাও কিন্তু দিক কোসাইনের একটা প্রশ্ন ছিল। তো আমরা আমাদের এ ভেক্টরটা তো জানি, এ ভেক্টরটা জানি, আর আমাদের বি এর জায়গায় আমরা কি লিখবো, বি এর জায়গায় আমরা যেটা করবো যে বি এর জায়গায় আমরা যেহেতু এক্স অক্ষ এবার ধরেছি, তো আমরা বি এর জায়গায় আই বসিয়ে দেবো এবং এ ভেক্টরটার মান বের করতে হবে। এখানে এ বি কস থিটা, থিটার জায়গায় আমি আলফা ধরে নিচ্ছি যেহেতু আমরা এক্স অক্ষের সাথে দিক কোসাইনটা বের করছি। তো আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কজ ইনভার্স। এখানে আমরা যদি দেখি যে এখানে কি ছিল, এ এ ভেক্টর ডট আই ছিল, যেটা একক ভেক্টর। তো এই দুটো আসলে ডট গুণ ফলে এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এর জায়গায় কিন্তু আচ্ছা, এর জায়গায় আমাদের ভেক্টর আমরা যদি এটাই ধরি, 2i মাইনাস জে প্লাস 2k। ওকে, তো এটাই আমরা দেখো, এখন যদি আমরা আই ভেক্টরের সাথে ডট গুণফল করি তাহলে এখানে কিন্তু শুধু মানে যে এই টুটা আসবে, এই টুটাকে এটা কিন্তু আমরা যদি এখানে ধরি যে আমরা যদি এটাকে আমরা কি এ এক্স ধরতে পারি, যে এ ভেক্টরের আই এর সহগ, তো এখানে কিন্তু শুধু এ এক্স আসতেছে। ওকে, বাকিগুলো কিন্তু জিরো হয়ে যাবে, কেননা আমাদের এই আই ভেক্টরে কিন্তু জে আর কে এর কোনো সহগ নেই। আর নিচে কি আসবে, আমাদের এই যে এ ভেক্টরটার মান বের করতে হবে। তো এ ভেক্টরটার মান আমরা কিভাবে বের করতে পারবো, এই যে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস আবার 2 স্কয়ার, এটা না করে আমি যদি পুরো বেসিকটা আমি ধরে নিচ্ছি যে আমার ভেক্টরটা এ, মানে আমি পুরো সূত্র দাঁড় করাচ্ছি। তো আমি এখানে পুরোটাই দেখিয়ে দিই যে এ ভেক্টর আমরা ধরে নিলে এখানে কি হয়, এ এক্স আই প্লাস এ ওয়াই, আচ্ছা বোর্ডে আসছে, প্লাস হচ্ছে গিয়ে এ জেড কে। এটা আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের হচ্ছে একটা মানে এ ভেক্টর, আমি কোনো মান দিলাম না, আমি ডিরেক্ট সূত্র ধরলাম। তাহলে এখানে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার এটা হলো আমরা আমাদের সূত্রটা, দিক কোসাইনের সূত্রটা পেয়ে গেলাম। ওকে, তো তো যার যে ভাইয়ের সমস্যা বলেছিলাম, ভাইয়া দিক কোসাইনের সূত্রগুলো আসলে এভাবে বের করতে হয়, এটা আপনি ওয়াই অক্ষের সাথেও করতে পারবেন, আবার জেড অক্ষের সাথেও করতে পারবো। ওকে, তো আমি একটা দেখিয়ে দিলাম, পরের গুলো আসলে এখানে আসলে ব্র্যাকেটটা ছোট হয়ে গিয়েছে, এটা পুরোটা ব্র্যাকেট হবে। ওকে, তো যখন এখানে আলফা মানে এক্স অক্ষের সাথে, তখন আসলে এ এক্স মানে আই এর সহগটাই হয়, আবার ওয়াই অক্ষের সাথে করলে কি হবে, এখানে শুধু একটা চেঞ্জই হবে, কি চেঞ্জ হবে, সহগের জায়গায় চেঞ্জ হবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, ওয়েলকাম তোমাকে। আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা আছে, নইলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিতাম। আমাদের ক্লাস প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে।
স্লাইড 24, ওকে, স্লাইড 24 এ যাচ্ছি। ওকে, আচ্ছা এই প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নের ক্ষেত্রে যেটা ছিল যে এ বি সি এখানে তিনটা ভেক্টর ছিল, যার মধ্যে কি আমি চিত্র দুটাও দেখাই যে এ ডট বি কি ছিল, এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এ ডট বি 0 মানে কি এ ও বি পরস্পর লম্ব, আবার এ ডট সি এটা ইজ ইকুয়াল টু 0। এ ডট সি 0 মানে কি এ ডট সি 0 মানে হচ্ছে এ ও সি এই দুটো ভেক্টরও হচ্ছে কি পরস্পর লম্ব। কারণ আমাদের প্রশ্নটা ছিল যে এ এর সমান্তরাল কি হবে। তোমরা যদি চিত্র দুটো একটু কল্পনা করো, মানে আমরা সামনে ভিজুয়ালাইজ দেখাচ্ছি, এটা দেখো যে এ এর সমান্তরাল ভেক্টর আসলে কি হবে। আমরা যদি এখন কি দেখতে পাচ্ছি যে বি ক্রস সি, আমরা যদি আমাদের অপশন গুলোর মধ্যে দেখি যে আমরা যদি বি ক্রস সি বের করি তাহলে কি হবে। বি ক্রস সি বের করলে দিকটা কি হবে, বি ক্রস সি বের করলে তার দিকটা কিন্তু এ এর দিকে আসবে, হয় এর দিকে আসবে হয় এর বিপরীত দিকে আসবে। এখানে কিন্তু এ এর কিন্তু সমান্তরাল হবে। এখানে আসলে এটার উত্তরটা এ বি ক্রস সি হবে। কেননা হচ্ছে আমরা যদি পরের অপশন গুলো দেখি যে বি সি এগুলো কিন্তু হচ্ছে না। আর বি ডট সি কি, বি ডট সি যদি এর সমান্তরাল হয় না। ভাইয়া মেডিকেল কোশ্চেন সলভ করলেন কই? আচ্ছা আচ্ছা নাজির ভাইয়া প্রাইভেটলি জিজ্ঞেস করেছিল যে ভাইয়া মেডিকেল কোশ্চেন সলভ করলাম কই। ভাই আসলে মেডিকেলে না, মানে আমি যেগুলো প্রশ্ন যখন এই স্লাইড বানিয়েছি দেখেছি যে মেডিকেল আসলে ম্যাথের প্রবলেম খুব বেশি আসে না। ওই যে আমি প্রথম অধ্যায়ে যে একটা প্রশ্ন দেখিয়েছিলাম ওই ধরনের প্রশ্নগুলো বেশি আসে, বা ওখানে আসলে বেসিক গুলো থেকে ট্রিক্স গুলো আসে। যে এ ধরনের প্রশ্নগুলি মেডিকেলে আসলে আসবে, যে সমান্তরালের ক্ষেত্রে আসলে মেডিকেলে খুব কঠিন প্রশ্ন আসে না, বা ম্যাথ টার্ম গুলো খুব কম আসে। ওখানে বেসিকের বই যে থিওরি পার্টটা থাকে সেই পার্টটা থেকে আসলে বেশি, সেই কারণে মেডিকেলের প্রশ্নগুলোতে এখানে ইনক্লুড হয়নি। আচ্ছা, তো আর মনে হয় কেউ কিছু বলবে না। তো ভাই আমি কি ক্লাসটা শেষ করে দিব? হ্যাঁ, দিতে পারো, সমস্যা নেই। আর যদি কারোর কোনো সমস্যা থাকে, আমাদের হুম, প্রবলেম সলভিং সেকশন তো সবার জন্য ওপেন আছে। যে কেউ যে কোনো সময় আমাদের প্রশ্ন করতে পারে, আমাদের শিক্ষকরা যত দ্রুত পারা যায় সেগুলা সলভ করে দিবে। আর এছাড়াও যদি তোমাদের পাবলিকলি প্রশ্ন করার প্রয়োজন লাগে, আমাদের যে তোমাদেরকে যে প্রাইভেট গ্রুপটাতে এন্ট্রি করা হয়েছে সেই প্রাইভেট গ্রুপটাতে তোমরা প্রশ্ন করতে পারো যে কোনো সময়, কোনো সমস্যা নেই। আর সেখানে কোনো অ্যাপ্রুভাল নেই, তোমাদের যে কোনো প্রশ্নই তোমরা ইচ্ছা মতো করতে পারো। তো সবাইকে অসংখ্য আচ্ছা, ধন্যবাদ ইমন যারা হাসান শেষ। ভাইয়া জিজ্ঞেস করেছেন রেগুলার ক্লাস রাত 8টায়। তো জি ভাই অবশ্যই রেগুলার ক্লাস। রেগুলার ক্লাস বলতে আমাদের, আপনারা যদি অ্যাপে যাও তাহলে কিন্তু তোমরা আমাদের কোর্স শিডিউলটা দেখতে পারবে। আমাদের শিডিউলটা এমন ভাবে করা রয়েছে যেন শুধু ক্লাস করলেতে হবে না, পাশাপাশি নিজেকে পড়ে সমস্যা বের করতে হবে। তুমি যদি তোমার সমস্যাগুলো বের করতে পারো, এই জন্য একদিন করে গ্যাপ রয়েছে। এর পাশাপাশি একদিন পর পর ক্লাস। আজকে যেমন ফিজিক্স ক্লাস এটা কালকে হওয়ার কথা ছিল, আমাদের কেমিস্ট্রি ক্লাস কালকে আছে আগামীকাল। তারপরে একদিন গ্যাপ দিয়ে আবার আমাদের ম্যাথ ক্লাস আছে, তারপর একদিন গ্যাপ দিয়ে বায়োলজি ক্লাস, এভাবে আসলে চলতে থাকবে। এটা কোনো নন স্টপ প্রসেস না, এটা চলতেই থাকবে। তো হচ্ছে রেগুলার ক্লাস হবে। তো আমি আমার ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখনো তো আসে নাই, তো একটু আসলে আমি আপনাকে জানাচ্ছি। আপনার নামটা কষ্ট করে একটু বলবেন? আচ্ছা।